আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। সালাম। সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, স্যার, আপনি ভালো কেমন আছেন। আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা বিজনেস স্ট্র্যাটেজি ক্লাস শুরু করব, রাইট? জি জি স্যার। স্যার। সো এই ক্লাসটা আমি আর অভিজিৎ আমরা দুজনে মিলে নিচ্ছি। সো বাট আই সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। সো যেটা বলছিলাম, আমি আর অভিজিৎ আমরা দুজনে মিলে এই ক্লাসটা নিচ্ছি। আহ তো আমরা যখন যেদিন ক্লাসগুলো নিব ওইভাবেই তখন আস্তে আস্তে আগাবো। আর ক্লাসগুলো শেষ করার পরে দেন উইল গোয়িং টু কোয়েশ্চেন এন্ড আনসার। আগের বছরের যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখবো, সলভ করবো। হ্যাঁ, সো আপনাদের এখানে যারা আছেন আপনারা কি বিজনেস স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্স আগে আপনাদের আন্ডার গ্র্যাড অথবা পোস্ট গ্র্যাডে কেউ করে আসছেন, না ইটস নিউ ফর ইউ? স্যার, পড়া হয়েছে আমাদের। কয়জন অনেকেই করা হয়েছে? অনেকেই পড়ে স্যার, অনেকে পড়ে নাই। আচ্ছা আচ্ছা, সো ঠিক আছে। তো আমরা অনেকের কাছে হয়তো বা নতুন আছে। সো আমরা আস্তে আস্তে ইনিশিয়ালি, সো হোয়াট উইল ডু ইজ বেসিক্যালি উইল গো থ্রু দ্য থিওরি পার্ট। হ্যাঁ, থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করার পর দেন আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখবো। আর আমরা শুরুতেই অ্যাপ্লিকেশনে গেলে অনেক থিওরি গুলো মিসিং হবে। সো আপনাদের জন্য একটু ফলো করতে বা বেশি প্রবলেম হবে। আমার যেটা রেকমেন্ডেশন থাকবে আপনাদের প্রতি, আহ, যেহেতু এই এই পার্টিকুলার এই সাবজেক্টটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এটা অ্যাকচুয়ালি এরকম কোনো সিলেবাস ফলো করা হয় না। মূলত আপনারা যদি পাস্ট কোয়েশ্চেন গুলো দেখেন, নট অনলি আইসিএবি, যে কোনো আমাদের সিমিলার প্রফেশনাল যে কোনো বডির আপনার এই পার্টিকুলার এই সাবজেক্টের যদি আপনারা প্রশ্নের প্যাটার্ন গুলো দেখেন, দিজ আর মোস্টলি কেস স্টাডি সলভ করা এরকম প্রশ্নগুলো হয়ে থাকে। আপনারা আপনারা দেখছেন তো নিশ্চয়ই এর মধ্যে সবাই। জি স্যার। সো সো কেস স্টাডি, আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা আইসি প্লাস, আইসিডব্লিউ আছে, এসিসি আছে, সিমা আছে, এরকম সিমিলার যারা আমাদের মতো প্রফেশনাল অ্যাকাউন্টিং বডিজ, তাদের যে ডিফারেন্ট পরীক্ষার স্ট্র্যাটেজি থাকে সেগুলো কেস স্টাডি গুলো আপনারা দেখবেন। আহ, এখানে আমরা অনেকগুলা বিভিন্ন ধরনের থিওরি, বিভিন্ন ধরনের টুলস নিয়ে ডিসকাস করব। সেগুলো আমি রেকমেন্ড করব আপনারা বইয়ের পাশাপাশি যদি আহ, আপনার ইন্টারনেটে একটু সার্চ, you'll find there are lots of small 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এর ভিডিও পাওয়া যায় ইউটিউবে, এবং ভেরি নাইস, ভেরি ইফেক্টিভ এক্সাম্পল দিয়ে, এবং অনেক ধরনের আপনার ভিডিও পাওয়া যায়। সো আই উড অলসো রিকমেন্ড ইউ টু গো টু ইউটিউব এবং এই ভিডিওগুলো একটু দেখুন, তাহলে অনেক সময় অনেক কনফিউশন থাকে সেগুলো দূর হয়। আর বিশেষ করে যখন আপনার প্র্যাকটিক্যাল অনেক আহ, আপনার অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এই টুলস বা থিওরি গুলা রিলেট করা হয়, সেটা আপনারা মোর ইফেক্টিভ হবে এবং আমার মনে হয় আরো ইন্টারেস্টিং হবে। সো আমাদের ক্লাসগুলো যেহেতু অনলাইনে হচ্ছে, অনলাইনে ক্লাসের there are lots of limitations. আমরা যেহেতু ফিজিক্যাল ক্লাস করে অভ্যস্ত, অনলাইন ক্লাসের একটা বড় লিমিটেশন হচ্ছে
we can't see each other. আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন না। আর আমরা যদি সবার ভিডিও অন করে দেই, হ্যাঁ, ক্যামেরাগুলো, তাহলে এটা কনফিউজিং হয়ে যায়, সো মেনি পিপল। তো সো এই জন্য আপনাদের মাঝে মাঝে আমি প্রশ্ন করব, জাস্ট টু সি যে আপনারা ফলো করছেন কিনা। আপনারা একটু কাইন্ডলি রেসপন্ড করবেন, আদারওয়াইজ আমার পক্ষে আসলে বোঝা সম্ভব না আপনারা আছেন নাকি নাই, কোনো কনফিউশন আছে কিনা। ক্লাসরুমে যেটা হয় যে we can see each other, we can interact more easily, বাট এখানে সেই সুযোগটা নাই। বাট যতটুকু সম্ভব আর কি ইন্টারাকশনটা বাড়ানো যায় আপনাদের তরফ থেকেও আপনারা করবেন, আমিও চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ স্টপ মি, প্রশ্ন করবেন। ডোন্ট হেজিটেট টু আস্ক কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন ইজ এ ব্যাড কোয়েশ্চেন। আর ক্লাস শেষে what I will do is I will send you this lecture synopsis. Now, synopsis দেওয়ার ব্যাপারে আমার একটু হেজিটেশন অলওয়েজ থাকে, কারণ সিনপসিস দেওয়ার পরে লোকজন শুধু সিনপসিস পড়ে, বাট দে ডোন্ট গো থ্রু দ্য অরিজিনাল টেক্সট। আর পরীক্ষার সময় যখন দেখা যায় সিনপসিসের বাইরে প্রশ্ন আসে, তখন বলে যে স্যার তো পড়ায় নেই। সো সিনপসিসে আমি অনলি সেই টপিকস গুলা নিয়ে আসি যেগুলা আমার মনে হয় যে ডিসকাশন ওয়ার্থ, উই নিড টু ডিসকাস। এখানে আপনারা যারা আছেন, অল অফ ইউ আর ভেরি ম্যাচিওর। আপনারা অনেকেই গ্রাজুয়েট করে আসছেন, অনেকেই পোস্ট গ্রাজুয়েশন করে আসছেন, প্লাস আপনারা সিএ কোর্সেরও একটা বৃহৎ অংশ শেষ করে আসছেন। সো আমার এক্সপেকটেশন থাকবে যে আপনারা ওই ম্যাচিওর ওয়েতে ওই সিনপসিস গুলাকে হ্যান্ডেল করবেন, পড়বেন। আমাদের যে বই যেটা আছে, ইটস এ ভেরি নাইস বুক, ভেরি রিচ বুক আমি বলবো। সো ওইটাকে আপনারা একদম হেলাফেলা করবেন না, প্লিজ গো থ্রু দ্য বুক, যেহেতু দ্যাটস আওয়ার ইনিশিয়াল রেফারেন্স পয়েন্ট এবং টেক্সট যেটা। আর এই তো। সো আপনাদের তরফ থেকে কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বললেন? স্যার, আমাদের স্যার পড়ানোর স্টাইলটা যেন স্যার স্যার হয় এক্সাম ওরিয়েন্টেড আর কি স্যার। আমরা স্যার এক্সামে কিভাবে ভালোভাবে লিখতে পারবো, কিভাবে অ্যাটেন্ড করতে পারবো স্যার, সেভাবে যদি আমাদের গাইডলাইনটা দেওয়া হয় আমাদের জন্য স্যার সুবিধা হবে অনেক। হ্যাঁ, আমি তো সেটাই বললাম শুরুতে যে আমরা যেটা করব, ইনিশিয়ালি there are lots of tools, theories, ওগুলো আমরা কভার করব। কারণ ওই টুলস গুলা যদি না জানা থাকে, তাহলে যখন এই কেস স্টাডি, আপনারা নিশ্চয়ই প্রশ্নগুলো দেখেছেন, সেখানে কেস স্টাডি গুলো যখন ডিসকাশনে আসবে, আপনার যদি থিওরি বা স্পেসিফিক টুলস গুলো জানা না থাকে, তাহলে ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু ইভেন। এখন আমরা ডিসকাস করবো সে কোনো একটা কম্পিটিশন নিয়ে, সেখানে পোর্টার্স পারপাস থিওরি আসবে, সেখানে আপনার পেস্টেলের বিষয় আসবে। তো যখন আমরা এগুলা আলাপ করব, তখন আনলেস আপনি ওই থিওরি বা টুলস সম্বন্ধে না জানেন, তাহলে আপনার জন্য এটা কঠিন হবে। আচ্ছা, আপনারা সবাইকে রিকোয়েস্ট করবো মাইক্রোফোন গুলো একটু অফ করে রাখেন, হ্যাঁ। মিস্টার আলামিন 648, আপনার মাইক্রোফোনটা অন করুন। ম্যানুয়াল পড়লে কি এটা কি পড়ার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট হবে তো? অফকোর্স ম্যানুয়াল ইজ গুড, এবং ম্যানুয়ালি হচ্ছে আমাদের প্রাথমিক রেফারেন্স পয়েন্ট। হ্যাঁ, সো অবশ্যই ম্যানুয়ালটা ফলো করবেন, এবং ম্যানুয়ালের পাশাপাশি অন্যান্য যত টেক্সট, যত কিছু আপনার জানতে পারেন, শিখতে পারেন, সেটা আপনাকে বেনিফিট দিবে। আমি যেটা এসসিসি এর প্রথমে বই বলছি যে, পড়লে কি স্যার, হ্যাঁ সরি, এসসিসি এর বইগুলো কি স্যার আসলে পড়ার জন্য কি আমাদের জন্য ঠিক হবে? এসসিসি এর যে এসএসসি এর strategy
এসসিসিআর থেকে আপনারা যেটা করতে পারেন, কেস স্টাডি গুলো দেখতে পারেন, সেই জায়গায় কেস স্টাডি গুলো আপনাদেরকে কাজে লাগবে। Sir, could you suggest any other books, মানে reference যেটা পড়লে হয়তো বা একটু মানে There easy are thousands of books, I think. There are thousands of reference book, business strategy. If you go to the market, অনেক বই আছে, আপনি কয়টা পড়ে কয়টা শেষ করবেন। সো বাট স্যার আমার ওয়ান সাজেশন, মানে কিছু তো বই তো স্যার ভালো হয়, সেটা যদি একটু বলেন হয়তো বা তাহলে একটু হেল্প হয়। আমাদের সিলেবাসটা যেভাবে আছে সেটাতে স্পেসিফিক্যালি একটা বই দিয়ে স্যার আসলে কভার করাটা ডিফিকাল্ট। জি বলেন। স্যার একটা কথা বলবো স্যার। জি স্যার আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ। স্যার ভলিউম যদি একটু বাড়ানো যেত স্যার তাহলে আর একটু পরিষ্কার শুনতে পেতাম স্যার। মানে আমি এখন মানে ঠিক, ফুল ভলিউম দিছি, একটু যদি ইনক্রিজ করা যায় স্যার। ওকে এখন শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে স্যার কিন্তু মানে খুব লো সাউন্ড স্যার, একটু যদি বাড়ানো যায় স্যার। ওকে, আমার কাছে তো বাদ বাকিরা শুনতে পাচ্ছেন নাকি সবাই সেম প্রবলেম ফেস করছেন? না স্যার, ক্লিয়ার স্যার শুনতে পাচ্ছি। সেম প্রবলেম। স্যার সাউন্ডের সমস্যা স্যার একটু সাউন্ড একটু কমই স্যার, মানে শোনা জি যাচ্ছে স্যার লো সব ওকে, বাট একটু লাউড লাউড ওকে, সো ঠিক আছে, লেট মি ট্রাই টু বি মোর লাউড। এখন শোনা যাচ্ছে? নাও জি বেটার স্যার, স্যার, ওকে 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 স্যার, আগের চেয়ে ভালো ক্লিয়ার স্যার। স্যার। জি স্যার। ওকে ওকে ঠিক আছে। জি, সো আই সরি, মাঝখানে কে জানি প্রশ্ন করছিলেন যে রেফারেন্স বইয়ের কথা। আমাদের সিলেবাসটা যেভাবে ডিজাইন করা আর কি, সেখানে অ্যাকচুয়ালি ওই যে আপনি যেটা বলেন যে স্পেসিফিক একটা রেফারেন্স বই দেওয়াটা ডিফিকাল্ট, বিকজ দেয়ার আর সো মেনি areas which has been covered in this syllabus. সো এর জন্য মাই রিকমেন্ডেশন হচ্ছে আপনারা আমাদের যে বইটা আছে সেটা ফলো করেন, অ্যান্ড সিমিলার যে অ্যাকাউন্টিং, ডিফারেন্ট প্রফেশনাল অ্যাকাউন্টিং বডির যে বইগুলো আছে, এসএসসি হোক, আইসিএবি হোক, সীমা হোক, সেগুলোও দেখেন। তাহলে আমার মনে হয় আমাদের যে সিলেবাসটা, এটা মোটামুটি একই সিলেবাসে সবগুলাতেই পড়ানো হয়। ওকে, আর আরেকটা যেটা বললাম যে বিশেষ করে যখন আমরা ছোট ছোট মানে অনেকগুলো থিওরি দেখবো আমরা, ওই থিওরি গুলো ইফ ইউ গো টু দ্য ইন্টারনেট, আপনারা যদি সার্চ করেন ইউল ফাইন্ড লটস অফ ডকুমেন্টস, হ্যাঁ, রিডিং ম্যাটেরিয়ালস, আবার সাথে সাথে ইউল ফাইন্ড লট অফ ইউটিউব ভিডিওস। সো এগুলো আপনারা র্যান্ডমলি দেখেন, সবটা দেখা সম্ভব না, র্যান্ডমলি দেখেন, দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। ওকে 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 ফাইন। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের কোন চ্যাপ্টার থেকে স্যার কেমন মার্ক আছে সেটা কি স্যার আমাদের একটু যদি ক্লিয়ার করতেন স্যার। এটা আপনি মানে কোন, পাস প্রশ্নগুলো দেখেন, এটা তো আসলে স্পেসিফিক এই চ্যাপ্টার থেকে এত মার্কস। আপনার পাস প্রশ্নগুলো দেখেন, আমাদের বইয়ে ওয়েটেজ দেয়া আছে, ওইটা দেখেন, ইউ উইল গেট এন আইডিয়া। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, আর আরেকটা জিনিস বলি যে স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি যেটা আমরা দেখছি আর কি ডিফারেন্ট টাইমে, প্রথম হচ্ছে স্টুডেন্টরা একটু আহ, একটু ভয় পায় আর কি সাবজেক্টটা। আই ডোন্ট নো ওয়াই, মেবি বিকজ ইটস পিওরলি অনেকটা থিওরিটিক্যাল একটা সাবজেক্ট, এবং ইটস এ ভাস্ট একটা এরিয়া নিয়ে কাজ করা হয়, এবং দেয়ার আর সো মেনি আপনার থিওরিজ, এবং আরেকটা বড় জিনিস হচ্ছে সবই কেস স্টাডি বেস প্রশ্ন হয়।
যেটাতে আমরা সাধারণত ইউজ টু না, তাই না? আমরা ইউজুয়ালি আমাদের একাডেমিক যে সিস্টেমে আমরা পড়ে আসছি, সেখানে কেস স্টাডির মতো প্রশ্ন উত্তর করতে আমরা অভ্যস্ত নই। এটা একটা বড় ধাক্কা হয়, কারণ আপনারা অনেকেই দেখবেন যে ওয়ান্স ইউ স্টার্ট রিডিং এ কেস স্টাডি, অনেক বড় থাকে, অনেক গল্প থাকে। সো ওইখান থেকে টু আইডেন্টিফাই বেসিক্যালি যে ওইখান থেকে যে আমি অ্যাকচুয়ালি কোন ইনফরমেশনটা আমাকে আমার আনসারের জন্য রেলেভেন্ট, কোনটা রেলেভেন্ট না, ওইটা বের করাটাও একটু একটা স্কিলের প্রয়োজন হয়। সেই জন্য আপনাদের এবং ইংলিশটা অনেক সময় এটা একটা বড় ব্যারিয়ার হয়। অ্যাগেইন দিস ইজ ডিউ টু দ্য একাডেমিক সিস্টেম যেটা আমরা ফলো করে আসছি, অনেকেই যারা বাংলা মিডিয়াম থেকে আসতেছি তাদের জন্য একটা প্রবলেম হয়। সো ওই এরিয়াগুলো আমি বলবো আপনারা নিজেরা জানেন আপনাদের দুর্বল এরিয়াগুলো কোথায়, সেগুলো একটু কাইন্ডলি প্র্যাকটিস করেন। সো এটা শুধু যে বিজনেস স্ট্র্যাটেজিতে হেল্প করবে নট নেসেসারিলি, এটা আপনার অল ইয়েতেই আপনার অন্যান্য সব ক্ষেত্রে প্লাস ইভেন পরবর্তীতে কর্মক্ষেত্রেও আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। ওকে, সো আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমার মনে হয় লেট আস স্টার্ট, রাইট? জি স্যার। সানজুর নাম শুনছেন? কেউ এখানে আছেন যে সানজু সম্বন্ধে জানেন বা জি নাম স্যার, শুনছেন? নাম নাম শুনছি। ওকে, হু ওয়াজ সানজু? স্যার উনি হচ্ছে আর্ট অফ ওয়ার একটা বই লিখছেন, ফিলোসোফার ছিলেন, মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে বই লিখছেন। Actually, he was a philosopher. চেয়ে বড় পরিচয় হচ্ছে he was a general, আর্মি জেনারেল ছিল। He was an army general এবং মিলিটারি স্ট্র্যাটেজিস্ট। আর ওই টাইমে তো সবাই ফিলোসোফার ছিল। সো সঞ্জু ওয়াজ a famous general, এবং ইউ ক্যান সি যে ইস্টার্ন জাও ডাইনাস্টিতে সময়কালে উনি ছিলেন। He was born in around 550 or 544 BC and lived till 496 BC. এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যেটা আপনি রাইটলি বলেছেন যে দ্য আর্ট অফ ওয়ার, এই বইটা তার লেখা। এবং এইটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজির উপরে প্রথম বই, স্ট্রাকচার ওয়েতে প্রথম বই হচ্ছে গিয়ে আর্ট অফ ওয়ার। নাও আমরা যে স্ট্র্যাটেজি পড়ি কেন, এই যে বিজনেস স্ট্র্যাটেজি, তার সাথে এটার সম্পর্ক কোথায়? অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি ইজ এ মিলিটারি একটা টার্মিনোলজি। স্ট্র্যাটেজিটা হচ্ছে ইটস এ মিলিটারি টার্মিনোলজি, এবং এই স্ট্র্যাটেজির জন্ম হচ্ছে গিয়ে ওয়ারফেয়ার। সো একটা ওয়ারফেয়ারে হোয়াট হ্যাপেন্স, আমরা যদি একটা ওয়ারফেয়ারের আপনার একটা সিচুয়েশন চিন্তা করি। সো একটা যুদ্ধক্ষেত্রে কি হয়, দেয়ার ইজ একটা শত্রুপক্ষ থাকে আর একজন মিত্রপক্ষ থাকে, তাই তো? আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? ওকে, আর আমি একটু আবার সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা যাদের মাইক্রোফোন আছে, মাইক্রোফোন অন আছে, আপনারা কাইন্ডলি অফ করে রাখেন, মিউট করে রাখেন। যদি কোনো প্রশ্ন থাকে অফকোর্স আপনারা মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলে আবার মিউট করে দেবেন। আদারওয়াইজ অনেক সময় ডিস্ট্রাক্টিং নয়েজ হয়, যেটা আহ, আহ, ইয়ে না আর কি, মানে অনেকের জন্য ফোন দিয়ে পাবে। ওকে, সো ওকে, যে কথা বলছিলাম যে সানজু, সো সরি, স্ট্র্যাটেজি। সো একটা ওয়ারফেয়ারে উই হ্যাভ দুইটা পক্ষ, একটা হচ্ছে শত্রুপক্ষ, একটা হচ্ছে মিত্রপক্ষ। এবং এই দুইটা পক্ষ তারা একটা ব্যাটল বা একটা ওয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে বিকজ অফ একটা সার্টেন
পারপাসটাকে সামনে রেখে। সো আইদার ইট ক্যান বি পলিটিক্যাল, যে রাজ্য জয় করা, রাজ্যের বিস্তৃতি বাড়ানো, হ্যাঁ। এটা হতে পারে ইকোনমিক্যাল, যে তাদের অর্থনীতি ইকোনমিক্স থেকে হতে পারে। এটা হতে পারে রিলিজিয়াস রিজনে। সো এরকম বিভিন্ন রিজনে দুটা পক্ষ যুদ্ধ করতেছে। তাও একটা পক্ষ আরেকটা পক্ষের সঙ্গে যখন যুদ্ধ হয়, যেই পক্ষ জিতে যায় বা যে পক্ষ হেরে যায় তার কি অবস্থা হয় আপনারা বলেন দেখি। ওয়ারে যে হেরে যায়, ওয়ারে হোয়াট হ্যাপেন্স টু দ্যাম? তারা বন্দী হয়। বন্দী হয়, ওকে। আর কি হয়? প্রথম কথা হচ্ছে যেই কারণে যুদ্ধটা হচ্ছে তারা ওইটা হারায়, তাই না? সো রাজ্য যদি থাকে রাজ্য হারায়, অর্থনীতি যদি থাকে অর্থনীতি হারায়, তাই না? সো হোয়াট এভার দ্য পারপাস অফ দ্য যুদ্ধ ইজ, ওয়ার ইজ, প্রথম কথা হচ্ছে যে হেরে গেল সে ওই পার্টিকুলার জিনিসটাও হারায় ফেলতেছে। অ্যান্ড দেন অফকোর্স দেয়ার আর কনসিকুয়েন্সেস, মারা যায়, দুই পক্ষই মারা যায়, তারপরে বন্দী হয়, এবং ইভেন্চুয়ালি দে আর বিং or they are annihilated from the overall system, তাদেরকে মুছে ফেলা হয়। আর যারা জিতে যায়, হোয়াট হ্যাপেন্স টু দ্যাম? তারা সবই পেয়ে যায়, তাই না? সো একটা যুদ্ধক্ষেত্রের সাথে আমরা যদি এখন একটা বিজনেসকে কম্পেয়ার করি, আমরা কি কি মিল পাই? নাম্বার ওয়ান, যুদ্ধক্ষেত্রে শত্রু এবং মিত্র বাহিনী আছে। একটা বিজনেসের ক্ষেত্রেও উই ফাইন্ড শত্রু এবং মিত্র। অ্যাকচুয়ালি যুদ্ধক্ষেত্রের চেয়ে বিজনেস ইজ মোর কমপ্লিকেটেড। ওয়াই? বিকজ যুদ্ধক্ষেত্রে আপনার শত্রু বাহিনী একটাই থাকে, বা আপনি জানেন একটা দুইটা আছে। whereas in a business scenario আপনার শত্রু বাহিনী কিন্তু অসংখ্য। এই শত্রুদেরকে আমরা কি বলি বলেন তো দেখি? আমরা একটু সুন্দর নামে ডাকি তাদেরকে। তাদেরকে কি বলা হয়? কম্পিটিটর। রাইভাল। এক্স্যাক্টলি, কম্পিটিটরস বা রাইভালস যাই বলেন। সো কম্পিটিটরস মানেই হচ্ছে তারাও আমরা যে পারপাসে লড়তেছি তারাও সেম পারপাস নিয়েই লড়তেছে। তো দ্যাটস এ বিগ একটা মানে আমি বলবো সিমিলারিটিস, বাট মাল্টিটিউড অনেক বেশি। আমরা যুদ্ধক্ষেত্রে এক পক্ষের সাথে মারামারি, আর বিজনেসে আমাদের উই হ্যাভ লটস এন্ড লটস অফ কম্পিটিটরস। তা বিজনেসের ক্ষেত্রে যারা এই কম্পিটিশনে বা এই যুদ্ধে হেরে যায় তাদের অবস্থা কি হয়? কেউ যদি কম্পিটিশনে হেরে যায়, হোয়াট হ্যাপেন্স টু দেম? সো প্রফিটেবিলিটি রিডিউস হয় বা মার্কেট থেকে এক্সিট নেওয়া লাগে। এক্স্যাক্টলি। সো ফার্স্ট থিং হচ্ছে দে লুজ দেয়ার মার্কেট শেয়ার, দে লুজ দেয়ার রেভিনিউ। ইভেন্চুয়ালি তারা তাদের ব্যবসা গুটায়, এবং ওয়ার্স্ট কেস সিচুয়েশন হচ্ছে তাকে তল্পা সব গুটে এই ব্যবসা থেকে চলে যেতে হয়, তাই না? তো সিমিলার টু এ ওয়ার সিনারিও, যে হেরে যাচ্ছে সে অ্যানাইলেট হয়ে যাচ্ছে, সে থাকতেছে না এই এন্টায়ার এই কি বলা যায় এই সারফেসে, তার কোনো অস্তিত্ব থাকতেছে না, এবং যে জিততেছে সেই সবকিছু পাচ্ছে। বিজনেসের ক্ষেত্রেও যে জিততে পারে তারা এই প্রফিট বলেন, রেভিনিউ বলেন, ক্যাশ বলেন, অ্যাসেট বলেন, ভ্যালু বলেন, সবই তারা ক্রিয়েশন করতে পারে এবং বাড়ে। সো আমরা যদি দুইটা সিচুয়েশনকে পাশাপাশি রাখি, আমরা দেখি there are lots of similarities between a war and a business, especially যেখানে কম্পিটিশন আছে। সো এই জন্যই এই স্ট্র্যাটেজিটা, যদিও it originated in warfare, a strategy is now used in the business. So স্ট্র্যাটেজিটা কি? বেসিক্যালি হোয়াট ইজ এ স্ট্র্যাটেজি? আপনারা বলেন দেখি, হোয়াট ইজ এ স্ট্র্যাটেজি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্ট্র্যাটেজি? স্যার এই যে আপনি বলছেন আপনারা যে বলেন। ব্যাটেল, তো ব্যাটেল সিচুয়েশন এটা কান্ট্রি টু কান্ট্রি হতে পারে, রিজন টু রিজন বা স্ট্র্যাটেজি বিজনেসে। মানে এখানে হচ্ছে আমি আমার
যাকে কম্পিটিটর মনে করতেছে, এটা যে কোনো জায়গায় হতে পারে, বিজনেসে হতে পারে, তাকে বিট করার জন্য আমি কিভাবে বিট করতে পারি সে ওয়েটা খুঁজে বের করা, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। ওকে, ভেরি গুড। আর কেউ? মানে স্যার সংক্ষেপে কৌশল বলতে পারি স্যার, ব্যবসার কৌশল। এটা তো বাংলা শব্দ বললেন, বাট what do you mean by ব্যবসার কৌশল? স্যার স্যার নতুন বলেন কোনো product যদি আমরা মার্কেটে নিয়ে আসি, সেই প্রোডাক্টটা কেমন হবে সেটার বিষয়ে কৌশল, অথবা প্রতিযোগীদের বিষয়ে কৌশল, অথবা নতুন মার্কেট পুরাতন প্রোডাক্ট, অথবা পুরাতন প্রোডাক্ট নতুন মার্কেট, অথবা নতুন মার্কেট নতুন প্রোডাক্ট, এরকম মিক্সচার হতে পারে। আহ এই বিষয়ে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে আমরা মার্কেটকে অ্যাপ্রোচ করব, এবং প্রতিযোগীদের ক্ষেত্রে আমরা কি ডিফেন্স সিস্টেম আমরা নিজেদের ক্ষেত্রে, এবং ইন্টারনাল পলিসি কিভাবে হবে, কোম্পানির অর্গানোগ্রাম আমরা কিভাবে ম্যানেজ করব টপ টু বটম, এই সবকিছু মিলিয়ে এই স্ট্র্যাটেজি গুলো ডিপেন্ড করবে স্যার। ওকে, ভেরি গুড। সো আপনি অনেক বিষয় টাচ করছেন এখানে, অনেক করছেন। আর কেউ? স্যার যে প্ল্যানটা স্যার আমাদের কম্পিটিটর থেকে একটা এক্সট্রা একটা এজ দিয়ে থাকে, যেটা ওদের কাছে নাই। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ স্যার। Very good. So that's the word I was looking for. Competitive advantage. হ্যাঁ, আমরা কিভাবে একটা বিজনেসে, যেহেতু we have competitors, এবং এই কম্পিটিটরস কে যদি আমরা আউটপারফর্ম করতে হয় বা আউটস্মার্ট করতে হয়, আমার এমন কিছু দরকার যেটা আমার কম্পিটিশনে নাই, যেটাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলা হয়, তাই না? যে কম্পিটিশনে আমার অ্যাডভান্টেজ কোথায়, কি অবস্থান। সো আমার কাছে যত বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকবে, তত বেশি আমি আমার শত্রুপক্ষ বা আমার কম্পিটিটরদের থেকে আমি ব্যবসায় সফল বেশি হব। এটা করতে গিয়ে দেয়ার আর লটস অফ থিংস, যেটা, এবং এই যে আমরা খুব সহজেই বলে ফেলাম, তাই না, যে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিভাবে এনশিওর করতে পারি, সেটা সাস্টেইন কিভাবে করা যায়, এবং সেটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ভেরি ইজি টু সে, বাট ইন রিয়ালিটি, ইন রিয়েল লাইফ ইটস নট দ্যাট ইজি, তাই না? কারণ দেয়ার আর সো মেনি ভেরিয়েবলস, এবং এই ভেরিয়েবল গুলা স্ট্যাটিক না, ভেরিয়েবল গুলা ডাইনামিক, তাই না? আমরা আজকে একটা সেট অফ ভেরিয়েবল দিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করলাম, দ্যাট ডাজন্ট মিন যে আমার এই ভেরিয়েবল গুলা স্ট্যাটিক মানে এই ভেরিয়েবল গুলাই থাকবে। আপনার 2 মাস 3 মাস বা ইন টাইম আর কি দেখা যাবে এই ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেছে, ভেরিয়েবলের নেচার চেঞ্জ হয়ে গেছে। হয়তোবা আমি যে ভেরিয়েবল নিয়ে চিন্তা করছি সেগুলো নাই, এখন নতুন ভেরিয়েবল চলে আসবে। সো দের আর ইটস সো ডাইনামিক যে প্রতিনিয়ত আমাদেরকে আমাদের চোখ কান খোলা রাখতে হয়, so that we understand what's happening in the business and how we can maintain that competitive edge. So strategy, main উদ্দেশ্য হচ্ছে কম্পিটিশন থেকে বা কম্পিটিশন কিভাবে আউটস্মার্ট করা, দ্যাটস ওয়ান অফ দি মেইন ইস্যুস। আমরা পরবর্তীতে কিছু থিওরি দেখবো, এখানে আমরা পরে যাব। নাও, সবাই ক্লিয়ার তো? কারো কোনো প্রশ্ন আছে এখানে? ক্লিয়ার স্যার। বা anybody would like to add anything? ওকে, ফাইন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা এতক্ষণ স্ট্র্যাটেজির সাথে কম্পিটিশনকে একেবারে গ্লু দিয়ে লাগাই ফেলছি, তাই না, যে কম্পিটিশন যেখানে স্ট্র্যাটেজি। হোয়াট ইফ দের ইজ নো কম্পিটিশন? What will happen? Do we need a strategy or not? তার ডিস্টিংটিভ কম্পিটেন্স ওটা বজায় রাখার জন্য আমার কম্পিটিশন নাই কিন্তু কম্পিটিশন আসতে পারে, তাহলে সেই সিচুয়েশনটা ধরে রাখার জন্য ওখানে আমার স্ট্র্যাটেজি লাগে। Very good. Absolutely true. So একটু আগে যেটা বললাম যে আমরা যে ভ্যারিয়েবল গুলো নিয়ে একটা একটা এনভায়রনমেন্টে, হ্যাঁ, এনভায়রনমেন্ট বলতে আমি একটা বিজনেস এনভায়রনমেন্ট বলছি, সেখানে আমরা সার্টেন ভ্যারিয়েবলকে
কনসিডার করে একটা জি সরি সো একটা আমরা কিছু ভ্যারিয়েবলকে কনসিডার করে আমরা একটা স্ট্র্যাটেজি ফর্মুলেট করছি। ওই ভ্যারিয়েবল নট নেসেসারিলি ঠিক থাকবে, এগুলো চেঞ্জ হবে। সো যখন চেঞ্জ হবে তখন এই মুহূর্তে হয়তো বা আমার কোনো কম্পিটিশন নাই, বাট দ্যাট দ্যার ইজ নো গ্যারান্টি যে আমার নতুন করে কম্পিটিশন আসবে না। এবং কম্পিটিশনটা ইজ ভেরি ইন্টারেস্টিং। ইটস নট যে ধরেন আমরা একটা প্রোডাক্ট তৈরি করি এবং সেল করি। আমরা প্রোডাক্ট বা সার্ভিস যেটাই হোক না, আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করি বা অফার করি, সার্ভিস অফার আর প্রোডাক্ট আমরা সেল করি বা তৈরি করি, ওয়াই ডু উই ডু দ্যাট? যে কোনো একটা বিজনেসে একটা প্রোডাক্ট যখন সেল করে বা কোনো সার্ভিস রেন্ডার করে, আমরা কেন এটা করি? এনিওয়ান? স্যার বিজনেসের যে গোল, যে প্রফিট আর্ন করা, তো সেটা তো সেল করার থ্রুতেই আর্ন করতে হবে স্যার, আদারওয়াইজ তো কোনো ওয়ে নাই স্যার। ইয়েস, এগ্রি। মানে আমার অফকোর্স বিজনেস, আমার অবজেক্টিভ গুলা ইয়ে করার জন্য আমাকে সেল করতে হবে। বাট মেবি আমি প্রশ্নটা ঠিক করে করতে পারিনি। আমার প্রশ্নটা ছিল যে এই যে আমি যে প্রোডাক্টটা অফার করতেছি তাও, হ্যাঁ, বা কোনো একটা সার্ভিস অফার করছি, এটা আসতেছে কিভাবে? হয় আমার এই প্রোডাক্ট বা সার্ভিস যারা কিনবে তাদের কোনো না কোনো একটা নিড বা কোনো না কোনো ডিমান্ডকে ফুলফিল করার জন্য, তাই না? জি স্যার, মার্কেট ডিমান্ডের জন্যই আমি সেল করতে পারতেছি বা করতেছি। এক্স্যাক্টলি। সো তার মানে একটা ডিমান্ড হচ্ছে, সেই ডিমান্ডের কারণে আমি আমার সার্ভিস বা প্রোডাক্ট অফার করতেছি, যে কারণে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা, যে আমার কাছ থেকে এই প্রোডাক্ট বা সার্ভিস নিচ্ছে, হি ইজ পেইং মানি ফর দ্যাট, তাই না? এবং দ্যাটস হাউ দ্য বিজনেস সাইকেল মুভ করে। নাও অনেক সময় আমরা কম্পিটিশনটা যখন চিন্তা করি তখন সিমিলার প্রোডাক্ট নিয়ে আমরা চিন্তা করি। যেমন ধরেন, সিম্পল এক্সাম্পল, কোক আর পেপসি। আমরা জানি দিজ আর গ্লোবালি টু বিগ রাইভালস ইন দি আপনার ড্রিঙ্কস বা সোডা, যেখানে সফট ড্রিঙ্কস মার্কেটে, দিজ আর দি টু বিগেস্ট, তাই না? কোক অ্যান্ড পেপসি। এবং দিজ আর টু রাইভালস, ওরা কম্পিট করছে, একই মার্কেটে কম্পিট করছে। সো দিজ আর একই সিমিলার প্রোডাক্ট, দুইটা কোম্পানি, দুইজন অফার করতেছে টু মিট দ্য সেম ডিমান্ড, তাই না? নাও there are examples যেখানে প্রোডাক্ট ডিফারেন্ট হয়েও আমাকে সিমিলার সার্ভিস প্রোভাইড করতে পারে। যেমন ধরেন চা আর কফি, টি অ্যান্ড কফি। টি ইজ এ হট বেভারেজ, কফি ইজ অলসো এ হট বেভারেজ। দুইটা প্রোডাক্ট ইজ ডিফারেন্ট, বাট দুইটাই কিন্তু একই সার্ভিস প্রোভাইড করে না? স্যার অলমোস্ট সেম স্যার। অলমোস্ট সেম। মানে না, আমি বলছি যে ডিমান্ড তো সেম, তাই না? একই ডিমান্ড ফুলফিল জি করছে স্যার, দুইটা। জি স্যার। আচ্ছা, তারপরে ধরেন আরেকটা এক্সাম্পল দেই, যে যদিও এই যুগে এসে এগুলা খুব বেশি না, বাট আগের যুগে যদি আমি একটু পিছনে যাই, একটা অডিও ক্যাসেট আর একটা ডিভিডি ক্যাসেট, দুইটা কিন্তু একই সার্ভিস দিচ্ছে, তাই না? অডিও ক্যাসেট, আপনারা অডিও ক্যাসেট দেখছেন সবাই? পিতার জি ক্যাসেট। স্যার, দেখেছি স্যার, দেখেছি স্যার। ওকে, সো যারা দেখেছেন, ইফ ইউ রিকল, ওই ফিতার ক্যাসেটে কি থাকতো? গান বা সামথিং, তাই না? গানই বলি, গান, মিউজিক থাকতো রেকর্ড করা, এবং সেখান থেকে আমরা গানটা শুনতাম। সিমিলারলি আপনার ডিভিডি তো নিশ্চয়ই দেখছেন সবাই। ডিভিডিতেও তো সেম জিনিস থাকে, গান
এবং মিউজিক থাকে না, বাট জি স্যার। দুইটা কিন্তু টোটালি দুই ধরনের প্রোডাক্ট, বাট দুইটা প্রোডাক্টই একই ডিমান্ড ফুলফিল করতেছে, তাই না? ইয়েস স্যার। আমি বুঝাতে পারছি? সো এই অডিও ক্যাসেট ইজ এ কম্পিটিটর অফ সিডি প্লেয়ার বা সিডি ডিভিডি ডিস্ক বা সিডি ডিস্ক যাই বলেন, একজন কিন্তু আরেকজনের কম্পিটিটর, যদিও প্রোডাক্ট ইজ টোটালি ডিফারেন্ট। সো কম্পিটিশন, ইউ নেভার নো কম্পিটিশনটা কোন দিক থেকে আসবে। আমরা যদি এখনকার যুগ চিন্তা করি, একটা স্মার্টফোন এসে আপনার এই ডিভিডি, আপনার এই যে অডিও ক্যাসেট বলেন, আপনার এই কি বলেন ঘড়ি, অ্যালার্ম, টর্চ লাইট, ক্যামেরা। ক্যামেরা, all of these all of these প্রোডাক্টের কম্পিটিটর হয়ে স্মার্টফোন এসে এই বাদ বাকি আমি এতগুলোর নাম বললাম, আরো হয়তো বা লিস্টে আরো আপনারা অনেক বড় বড় আইটেম অ্যাড করতে পারেন। all of these have become obsolete, ঠিক কিনা? ইয়েস স্যার। স্যার কোডাক যে একটা ফিল্ম ছিল স্যার, এই এই ডিজিটালের কারণে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে স্যার। কোডাক একটা নাম করা এক্স্যাক্টলি, ব্র্যান্ডের ফিল্ম ছিল স্যার, পিকচার এক্স্যাক্টলি, ওঠানো। এক্স্যাক্টলি। আমরা যখন পোর্টারের 5 ফোর্স থিওরি পড়বো তখন কোডাকের বিষয়টা আমরা দেখব। সো যারা প্রোডাক্ট সম্বন্ধে জানেন ভেরি গুড, যারা জানেন না আজকে বাসায় গিয়ে একটু ইউ সার্চ দ্য গুগল অ্যান্ড একটু দেখবেন যে হোয়াট হ্যাপেন টু প্রোডাক্ট। সো ইউ উইল সি ইটস নট যে তার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, দ্যাট ওয়াজ নট দ্য কেস। হ্যাঁ, যে ইংলিশে একটা প্রভাব আছে, দ্য স্টোন এজ didn't end because the world ran out of stones. মানে স্টোন এজ শেষ হয়ে গেছে। আপনারা জানেন তো যে আগে স্টোন এজ ছিল, তারপরে আসলে আয়রন, মেটাল, অনেকগুলো ছিল। সো বলা হচ্ছে স্টোন এজ শেষ হয়ে যায় নাই বিকজ দুনিয়া থেকে স্টোন শেষ হয়ে গেছে। দ্যাট ওয়াজ নট দ্য কেস। ওয়াই? বিকজ সামথিং বেটার কেম। এই জন্য লোকজন আর স্টোন ইউজ করা মানে ইউজ করা থেকে বিরত থেকে দে ওয়েন্ট টু সামথিং এলস। তখন ওই যে ধাতব জিনিস আসা শুরু হলো, আগুন আসলো। সো আপনার প্রোডাক্ট ক্যান বি ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, মানে অ্যাবসলিউট স্টেট অফ দি আর্ট প্রোডাক্ট, বাট ইউ নেভার নো আপনার এই প্রোডাক্টের চেয়ে বেটার কখন কোন কম্পিটিশন আসবে এসে আপনার প্রোডাক্টটাকে মেরে ফেলে দ্যাট প্রোডাক্ট রাইজ হয়ে যাবে। সো আপনারা দেখেন এই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম স্মার্টফোন, আপনার টর্চ লাইটেরও কোনো প্রোডাক্ট হিসাবে টর্চ লাইটের কোনো খারাপ কিছু ছিল না। প্রোডাক্ট হিসাবে ডিভিডি ওয়াজ নট এ ব্যাড থিং। প্রোডাক্ট হিসাবে আপনার ক্যামেরা তো এখনো আছে, বাট অল অফ দিজ বাতিল হয়ে গেছে বিকজ অফ একটা স্মার্টফোন। সো দ্যাটস দি কম্পিটিশন। এবং এই জন্যই যে এই মুহূর্তে হয়তোবা আমার কোনো কম্পিটিটর নাই, আমার কম্পিটিশন নাই, সো দ্যাট ডাজন্ট মিন যে আমার স্ট্র্যাটেজি লাগবে না। আই নিড আ স্ট্র্যাটেজি সো দ্যাট আই ক্যান সাস্টেইন মাই পজিশন। স্যার এখানে একটা কোশ্চেন আমার যে জি প্লিজ। মানে যে মনোপলি যে বিজনেস গুলা তারাই তো জি মানে আমরা যে কোনো মুহূর্তে অন্য একটা বিজনেস বা কোনো একটা প্রোডাক্ট চলে আসতে পারে, সেই জন্য তাদেরকে সবসময় জি স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়ে চলতে হবে। স্যার এই ক্ষেত্রে কারেক্ট। স্টেট ওন কোম্পানি গুলো যেমন বাংলাদেশ রেলওয়ে অথবা ওয়াসা, এদের তো জি আসলে একদম মনোপলি বিজনেস এবং এদের কারেক্ট। কোনো কম্পিটিটর আসবেও না, মানে আসছেও না, আমরা যেটা দেখে আসতেছি। এই ক্ষেত্রে কারেক্ট। তাদের তো কোনো স্ট্র্যাটেজি আমরা দেখতে মানে সেম নেচারের স্ট্র্যাটেজি তারা ফলো করতে পারে। কোনো ধরনের আপনি যেটা বলেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অলরেডি তারা কিন্তু আছে। এদের ক্ষেত্রে আপনি এই কথাটা কিভাবে মানে লিঙ্ক করা? ভেরি গুড কোয়েশ্চেন। সো আমরা যে স্টেট ওন্ড, আমরা যখন কম্পিটিশন করবো দেখবো সেখানে এই যে লিগ্যাল একটা বড় ফ্যাক্টর।
legal issue is a big factor. So স্টেট ওন্ড কোম্পানি যেগুলা থাকে এবং গভর্নমেন্ট যদি অ্যালাউ না করে অন্য কাউকে ওই ব্যবসায় আসার জন্য, সো এই মনোপলি কিন্তু আপনি ভাঙতে পারবেন। আমি বুঝাতে পারলাম? সো আপনি যে এক্সাম্পল গুলা দিলেন, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি অল স্টেট ওন্ড যে আমার সার্ভিস গুলো দিচ্ছে বা যে প্রোডাক্ট গুলো আছে, গভর্নমেন্ট যদি আমাকে অ্যালাউ না করে অন্য তার কম্পিটিশন বা সিমিলার সার্ভিস না দেওয়ার ক্ষেত্রে, তাহলে উই এন্ড আপ উইথ দ্যাট, আমরা ওই ওই ইয়েতে আমরা বসে থাকি। না, ধরেন আমরা রেলওয়ের কথা চিন্তা করি, হ্যাঁ, আমাদের স্টেট ওন্ড রেল সিস্টেমটা খারাপ খারাপ বা অতটা ডেভেলপ না হওয়ার কারণে প্রাইভেট সেক্টরের আমার বাস কমিউনিকেশন এত থ্রাইভিং। এই কথা ঠিক কি ঠিক না? ঠিক স্যার। সো তাহলে দেখেন কম্পিটিশন নাই কিভাবে। সো again, it's not about the product, it's about the service. সো ট্রেনের সঙ্গে আমার ট্রেনকে কম্পিট করার দরকার নাই। ট্রেনের কাজ কি? ট্রেনের কাজ হচ্ছে টু কমিউট, তাই না? টু কমিউট মানে কি? একজনকে কোনো একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাবে সেফলি, দ্যাটস দ্য কমিউটিং পার্ট। সো এই কমিউট করতে গিয়ে আমার বাংলাদেশ রেলওয়ে যদি ফেল করে, মানুষ তো কমিউট করা বন্ধ করে দিবে না, তার তো কমিউট করতে হবে। সো যে কারণে বাস ইজ নাও থ্রাইভিং, এয়ারলাইন্স ইজ অলসো থ্রাইভিং। আপনি বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি, তাই না? আপনার এই পাশ থেকে ওই পাশ গেলে হয়তো বা হার্ডলি 600 কিলোমিটার অর সামথিং এরকম হবে, মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া যদি হয় 600 সামথিং মনে হয়। আপনাদের যদি জানা থাকে বলতে পারেন, বাট আই থিঙ্ক রাফলি 600 কিলোমিটার্স এর মধ্যে। নাও ইফ ইউ গো টু ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে আপনার ক্যালকাটা থেকে দিল্লি যেতে বাই এয়ার ইট টেকস অলমোস্ট 2 hours 2.5 hours, whereas আমি টেকনাফ থেকে যদি তেঁতুলিয়া যাই, আই ক্যান গো দেয়ার লেস দেন 2 hours, যদিও ডিরেক্ট কোনো এরকম ফ্লাইট নাই। সো আমরা ঢাকা থেকে চিটাগাং গেলে ইট টেকস অ্যারাউন্ড 45 minutes to 1 hour, তাই না? আর আমি যদি চিন্তা করি যে ঢাকা থেকে ওই তেঁতুলিয়া পর্যন্ত আরেকটা যদি ফ্লাইট থাকতো, এগেইন হয়তো এরকম সময় লাগতো। সো আমাদের দেশের এই এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ডিস্টেন্স হয়, স্টিল উই সি এয়ারলাইন্স ইজ এ ভেরি থ্রাইভিং একটা সেক্টর। আপনি গিয়ে হঠাৎ করে যদি কোথাও যেতে হয়, টিকিট পাওয়া ভেরি ডিফিকাল্ট হয়, পাইলেও ভেরি অনেক দামে টিকিট পাচ্ছে। সো এই যে এয়ারলাইন্স, দে আর অলসো কম্পিটিং উইথ অন্যান্য কমিউটিং সার্ভিস। ঠিক আছে, বুঝাতে পারলাম আমি? আপনার প্রশ্ন কি অ্যাড্রেস করতে পারলাম কিনা জানি না। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। সো তাহলে ইন কনক্লুশন, আমি যদি ইফ আই গো ব্যাক টু মাই অরিজিনাল কোয়েশ্চেন, যে যদিও আমরা স্ট্র্যাটেজি এন্ড কম্পিটিশন দুটাকে মানে এক করা, মানে কম্পিটিশনের কারণেই আমরা স্ট্র্যাটেজি করছি। ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন, স্টিল উই উইল নিড আ স্ট্র্যাটেজি। কেন? সো দ্যাট উই ক্যান এনশিওর যে আমার স্ট্র্যাটেজি যেটা আছে এটা কনসিস্টেন্ট থাকবে, সাস্টেইনেবল একটা অবস্থান থাকবে। কোডাকের যে এক্সাম্পলটা, সেটা আপনারা একটু যদি দেখেন, ইউল ফাইন্ড যে এই এই জিনিসটা ওরা ঠিক মতো জাজ করতে পারে নাই দেখে আজকে প্রোডাক্ট হচ্ছে আজকে অবস্থা। আমরা যখন পোর্টের 5 force থিওরি দেখবো, সেখানে দেখবেন উইল গেট লট অফ এক্সাম্পলস ফ্রম আমাদের জীবদ্দশায় অনেক কিছু ঘটে গেছে, সেগুলো সেই এক্সাম্পল গুলো দেখবে এবং ইউ ক্যান রিলেট তখন যে আসলে তো এটা এরকম হতো। when we come there we can do that. আর যদি আপনাদের মধ্যে ওরকম খুব এনথুজিয়াস্টিক থাকেন,
সময় পেলে অনেকেই বই পড়তে পছন্দ করেন, আপনারা দ্য আর্ট অফ ওয়ারটা পড়তে পারেন। ওটা ইন্টারনেটে গেলে ইউ ক্যান ডাউনলোড দিস বুক, ইটস অ্যাভেলেবল এভরিওয়্যার। বইটা অত থরলি পড়ার দরকার নেই, বাট বেসিক জিনিসগুলো যদি পড়েন, ইউ উইল ফাইন্ড সানজু হি প্রেসক্রাইব, কিছু প্রেসক্রিপশন দিছে যে ওকে, যুদ্ধক্ষেত্রে আমাকে এটা 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 এইভাবে করতে হবে, এইটার ক্ষেত্রে আমাকে এটা এটা এইভাবে দেখতে হবে। সো দ্যাটস হাউ হি প্রেসক্রাইব যে ওকে, আমি আমার শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য বা শত্রুপক্ষ থেকে আমি অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমাকে কি কি করতে হবে। ভেরি ইন্টারেস্টিং। সো আপনাদের সময় থাকলে ইউ ক্যান গো থ্রু ইট দেখে again. দাও তো, ভালো দিতে দাও তো। ওকে, সো এগেইন আমি বলতেছি না যে এটা আপনারা পড়বেন পরীক্ষায় আসবে, নট 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 দ্যাট, বাট এটা হচ্ছে একটা জানার জন্য আর কি। ইউ ক্যান হ্যাভ এ লুক এট দ্যাট। ওকে, নাও এবার আমরা একটু থিওরিতে যাই। সো strategy is the direction and scope of an organization over the long term which achieves advantage for the organization through its collection of resources within a changing environment to meet the needs of markets and fulfill stakeholders' expectations. So এখানে bolded অনেকগুলা শব্দ আছে, তো এগুলো হচ্ছে মেইন শব্দগুলা। প্রথম হচ্ছে লং টার্ম। সো strategy is always something long term. It's not 6 মাস 1 বছর। Strategy is minimum 5 years অথবা 10 years. So long term চিন্তা ভাবনা হচ্ছে স্ট্র্যাটেজি। দেন আসতেছে achieves advantage. Advantage বলতে এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলা হচ্ছে ফর দ্য অর্গানাইজেশন থ্রু ইটস কালেকশন অফ রিসোর্সেস। তো তার মানে তার কাছে এই মুহূর্তে যে রিসোর্সেস গুলো আছে অ্যাট দ্য অর্গানাইজেশন ডিসপোজাল, এগুলাকে কিভাবে ইউজ করে we can achieve that advantage in the market within a changing environment. So এটা মানে কি, এটা হচ্ছে আমি যেটা আগে বললাম যে আমরা যে মার্কেটে বা যে এনভায়রনমেন্টে কাজ করি, এভরিথিং ইজ সো, মানে এক হচ্ছে মার্কেট ইটসেলফ ইজ ভোলাটাইল। সো ভেরিয়েবল যেগুলো আছে, ভেরিয়েবল গুলো কনস্ট্যান্টলি চেঞ্জিং, এবং এমনও হয় যে আজকের আমার যে ভেরিয়েবল আছে কালকে সেই ভেরিয়েবল নাও থাকতে পারে। আজকে যেটা আমার কঠিন ভেরিয়েবল, কালকে হয়তো সেটা নাই, সামথিং এলস কামস আপ। আপনারা জাস্ট চিন্তা করেন, একটা এক্সাম্পল দেন। 36শে জুলাই, 36শে জুলাই কি জিনিস জানেন তো সবাই? জি স্যার। ওকে, 5ই আগস্ট। সো এগেইন আমি কোনো পলিটিক্যাল ইয়েতে যাচ্ছি না, হ্যাঁ। সো আপনারা কে কোন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা কোন ফিলসফিতে আছেন, আমি ওই ইয়েতে গেলাম না, ভালো মন্দে আমি যাচ্ছি না। বাট জাস্ট ইমাজিন এই যে 5ই আগস্টের ঘটনার আগের এনভায়রনমেন্ট আর 5ই আগস্টের পরের এনভায়রনমেন্ট, এই দুটা কি সেম? নো স্যার, No, sir, huge টোটালি change. ডিফারেন্ট না? টোটালি অনেক ডিফারেন্ট, তাই না? ডিফারেন্স স্যার। জি স্যার। সো সো 5ই আগস্টের আগে একটা বিজনেস, তার যে স্ট্র্যাটেজি ছিল বা তার যে স্ট্র্যাটেজি না আমি বলি, সে যে ভ্যারিয়েবলের উপরে বেস করে তার স্ট্র্যাটেজি করেছে, ডু ইউ থিঙ্ক দোজ ভ্যারিয়েবলস এখনো ইফেক্টিভ আছে? ইন মোস্ট অফ দ্য কেসেস ওই ভ্যারিয়েবল গুলো পরিবর্তন হয়ে গেছে, তাই না? Yes. সো দ্যাটস হোয়াট ইজ মেন্ট বাই এই যে চেঞ্জিং এনভায়রনমেন্ট। দ্য এনভায়রনমেন্ট ইজ চেঞ্জিং এভরি ডে। পলিটিক্যাল কারণে চেঞ্জ হচ্ছে, ইকোনমিক কারণে চেঞ্জ হচ্ছে। এই যে মাঝখানে একটা ফ্লাড হয়ে গেল, একটা ফ্লাড হওয়ার পরে, ফ্লাড হওয়ার আগের ঘটনা আর পরের ঘটনা দিন রাত পরিবর্তন হয়ে যায়, তাই না? চেঞ্জ হয়ে যায় সব। জি স্যার। আপনি দেখেন, এটা তো আমি বাংলাদেশ বলতেছি, আপনি গ্লোবাল সিনারিও গুলো কনসিডার করেন। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, আমরা এখানে এফেক্টেড, এনভায়রনমেন্ট পরিবর্তন হয়ে গেছে। আপনার গাজায় ইসরায়েলে হামলা হচ্ছে, আমরা এফেক্টেড হচ্ছে। ইরান আপনার কি বলে মিসাইল ফলাইছে ইসরায়েলে, সেই খবরে আমরা উদ্বিগ্ন।
Why? Because the environment is changing. এই যে এক একটা ইনসিডেন্ট হচ্ছে, প্রতিটা ইনসিডেন্টে আমার এনভায়রনমেন্ট ইজ চেঞ্জিং। ইট ডাজন্ট ম্যাটার আমি কি ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, কি ধরনের ব্যবসায়ী, ইট ডাজন্ট ম্যাটার, আমাকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এটাকে এফেক্ট করবে। So that's what is meant by the changing environment. Finally কি, এই সব কিছুর কারণ কি? কারণ হচ্ছে to meet the needs of markets and fulfill stakeholder expectation. এই দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমার যদি মার্কেট না থাকে, তাহলে আমি কার জন্য এত কিছু করব, কার জন্য তৈরি করব, কার জন্য সার্ভিস রেন্ডার করব, কার জন্য প্রোডাক্ট বানাবো, তাই না? আমার মার্কেটে যদি আমার অ্যাকসেপ্টেবিলিটি না থাকে, এত কিছু করার নেই। সো তার মানে আমার মার্কেটের যে ডিমান্ড, যেটা বলছিলাম নিড বা ডিমান্ড, এই ডিমান্ড গুলো যাতে আমরা প্রপারলি ফুলফিল করতে পারি। এন্ড ফাইনালি হচ্ছে গিয়ে এই সব কিছুর মোট কথা হচ্ছে গিয়ে স্টেক হোল্ডারদের এক্সপেকটেশন যাতে আমরা মিট করতে পারি। স্টেক হোল্ডার কারা? সবাই somehow শেয়ার connect. হোল্ডার, ভেন্ডার, সাপ্লায়ার, কাস্টমার, গভর্নমেন্ট এজেন্সি, সবাই স্যার। এটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো বলেন নাই, শেয়ার হোল্ডার নাকি বলছেন? আমি শুনিনি। প্রথমে বলছি স্যার। আচ্ছা, তো সরি। ওকে, গুড, ভেরি গুড। সো শেয়ার হোল্ডার, দিজ আর যারা ইনভেস্ট করছে এই কোম্পানিতে, যারা কাজ করে, এমপ্লয়ি, ম্যানেজার, তারা স্টেক হোল্ডার, তাই না? ওরা হচ্ছে ডিরেক্ট স্টেক হোল্ডার। কোম্পানির কিছু হলে প্রথমে তারাই এফেক্টেড হবে। And then you have your customer, you have your supplier, you have government agencies, you have the financial institutions, and it goes on and on and on. And আজকালকার গ্লোবাল দুনিয়ায় everybody is a stakeholder. আপনার আপনার যেখানে আপনি থাকেন, বাসা, ধরেন আপনার বাসার কাছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আছে না অনেক জায়গায়? রেসিডেন্সিয়াল প্লেসের মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরি, মিরপুরে পাবেন, আপনার ওই ইয়ের দিকে পাবেন, এই যে ওইটা কি রোড, যেটা রামপুরা ওই সাইডে, ওইখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে, ছোট হোক বড় হোক, আছে না অনেক ফ্যাক্টরি আছে। সো রেসিডেন্সিয়াল ইয়ের মধ্যে যখন গার্মেন্টস ফ্যাক্টরি থাকে, ওই গার্মেন্টস ফ্যাক্টরির সাথে আপনার তো সরাসরি কোনো সম্পর্ক নেই, বাট ওই গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যখন স্টিম বের হয়, অথবা সকালে যখন হাজার হাজার ওয়ার্কাররা যাচ্ছে, বিকালে যখন হাজার হাজার ওয়ার্কাররা যাচ্ছে, আপনার নয়েজ হচ্ছে, আপনার আওয়াজ হচ্ছে, সেলাই মেশিন কাজ করছে, আওয়াজ হচ্ছে, এগুলোতে আপনি এফেক্টেড হচ্ছেন না? কি? জি স্যার, হচ্ছে স্যার। তো তার মানে কি, এই যে গার্মেন্টস ফ্যাক্টরি, ওর তো আপনি শেয়ার হোল্ডারও না, ওর সাপ্লায়ারও না, ওর আপনি কাস্টমারও না, কিছুই না, বাট স্টিল আপনার বাড়ির কাছে সে সব করতেছে, আওয়াজ করে, এই করে সেই করে, এটার জন্য ইউ বিকাম অলসো স্টেক হোল্ডার। এই যে একটু আগে এক্সাম্পল দিলাম, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, আমরা এখানে এফেক্টেড হচ্ছি। তো ইউক্রেনের যুদ্ধের এই আপনার এই যে এই যুদ্ধের কারণে যে এফেক্ট হচ্ছে, সেটা আমাকে এফেক্ট করছে। সো আই এম অলসো এ স্টেক হোল্ডার অফ দ্যাট ওয়ার। আপনারা এই এই যে এনভায়রনমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আপনারা যে গ্রিন হাউস এফেক্টের নাম শুনছেন, তাই না? এই যে ফসিল ফুয়েল কম ইউটিলাইজেশন, অনেক বড় বড় কথা, অনেক কিছু শুনবেন এখন চারিদিকে। গ্রিন, সবই গ্রিন, হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি, হাবি জাবি সবকিছু। সো এগুলো কি হয়েছে, এক সময় যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে ওয়েস্টে, তারা ইনডিসক্রিমিনেটলি দে ইউজড এই কেমিক্যালস, এটা সেটা এমন ভাবে ইউজ করছে, অ্যাবিউজ করছে, যে আমার এন্টায়ার ওজোন লেয়ারকে এফেক্ট করছে, আমার এনভায়রনমেন্টকে বাজেভাবে এফেক্ট করছে, যে কারণে আমার এনভায়রনমেন্টের যে
ব্যালেন্সটা ছিল, ইকোলজিক্যাল যে ব্যালেন্স গুলো ছিল এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমার ওই অ্যান্টার্কটিকার বরফ গলে যাচ্ছে, বরফ গলে সমুদ্রে পানি আসতেছে, সমুদ্রের পানি এসে ইভেন্চুয়ালি আমাদের এখানে বন্যা বেড়ে যাচ্ছে। সো ঘটনা ঘটছে ইউরোপে, আর বন্যা হচ্ছে বাংলাদেশে, গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট। তো তার মানে কি, ওই যে 50, 60, 70, 100 বছর আগে ঘটনা ঘটছিল ওইটার জন্য ওই ওইটারও স্টেক হোল্ডার আমি ছিলাম। আগে আমরা টের পাইনি, এখন আমরা ওটা টের পাচ্ছি। So we are also a stakeholder. So stakeholder is a very broad term, very broad. It's not simply, কাছাকাছি বা আমি ডিরেক্ট, ইনডিরেক্ট স্টেক হোল্ডার অনেক বড়। সো এই স্টেক হোল্ডারদের এক্সপেকটেশন ফুলফিল করা, এটা কিন্তু অনেক বড় একটা কথা। ইটস নট অনলি টু মেক মানি, ইটস নট টু মেক প্রফিট, ইটস অলসো যে বিজনেস করবে সে সোশ্যালি রেসপন্সিবল হয়ে বিজনেস করবে, যাতে পরিবেশের সমস্যা না হয়। যে কেমিক্যাল ইউজ করবে এটাতে যে বর্জ্য বের হবে, এটা যাতে প্রপারলি সে ম্যানেজ করে, নাহলে এই বর্জ্য গিয়ে মাটিতে ডুববে, পানিতে ঢুকে আলটিমেটলি আমার সব কন্টামিনেশন হবে, এভরিবডি এফেক্টেড। সো ওইখানে আমরা গ্রুপ অফ স্টেক হোল্ডারকে হয়তো বা খুশি করছি, বাট একটা লার্জার গ্রুপ অফ স্টেক হোল্ডার কে আমরা এফেক্টেড করছি। ক্লিয়ার সবাই? Yes, sir. সো দিস ইজ স্ট্র্যাটেজি। অনেক কিছু মাথায় নিয়ে এই স্ট্র্যাটেজিটা দেখা, আমরা পরবর্তীতে দেখবো, এগুলার আরেকটু ইলাবোরেশন আসবে। সো আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকলে আই মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। কারো কোনো প্রশ্ন আছে? or No, কারো sir, কোনো it's কমেন্টস right. আছে? Anybody would like to add anything on this? Okay, fine. Levels of strategy. স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট লেয়ারে হয়, লেভেলে হয়। সো আমরা যখন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, আমরা ধরে নিচ্ছি উই আর ডুইং, অর আমরা একটা লার্জ কর্পোরেশনের স্ট্র্যাটেজি। লার্জ কর্পোরেশন বলতে আমরা বাংলাদেশে ধরে নিই স্কোয়ার। স্কোয়ার ইজ এ গ্রুপ, তাই না? ইটস এ গ্রুপ অফ কোম্পানিজ। স্কোয়ারে আপনার টেক্সটাইল আছে, ফার্মাসিউটিক্যালস আছে, আপনার টয়লেট্রিজ আছে, আর কি আছে, আর অনেক কিছু আছে, তাই না? আপনারা তো জানেন স্কোয়ার ইজ সো বিগ, সো দে হ্যাভ সো মেনি প্রোডাক্ট এবং সো মেনি আইটেমস, সো মেনি কোম্পানিজ, বিভিন্ন আইটেম, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসছে। সো আমরা যখন কর্পোরেট কনসিডার করি বা কর্পোরেট স্ট্র্যাটেজি, এটা হচ্ছে স্কোয়ার অ্যাজ এ গ্রুপ হোল, তার কি স্ট্র্যাটেজি সেটা বুঝা গেছে সবাই? কর্পোরেট স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাজ এ হোল, মানে স্কোয়ার বললে আমরা স্কোয়ার, টোটাল স্কোয়ারের আমার কি স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি। So corporate strategy is concerned with an organization's basic direction for the future, its purpose, its ambition. The purpose is very important. Any strategy, the purpose very important. Purpose টা clear হলে then বাদ বাকি falls in it. Its ambitions, resources, and how it interacts with the world in which it operates. So একটা কর্পোরেট স্ট্র্যাটেজির মধ্যে কি কি থাকবে? Overall corporate mission and objectives, product and market decisions, major investment decisions, financing, and relation with external stakeholders. So it's like the umbrella strategy, corporate strategy.
আপনারা মিশন অবজেক্টিভ এগুলা সবই আহ পড়ে আসছেন তাই না, বিজনেস ফাইন্যান্স ও সামওয়্যার পড়ে আসছেন। আমরা এগুলা পরবর্তীতে আরেকটু টাচ করব, দেখব। সো আমি ধরে নিচ্ছি আপনারা সবই সবাই জানেন। মিশন অবজেক্টিভ সবাই পড়ছেন না আপনারা? মিশন ভিশন অবজেক্টিভ অফ এ কোম্পানি। Yes, sir. Yes, sir. ওকে, সেকেন্ড লেয়ারে আসতেছে এসবিইউ বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। এই এসবিইউটা হচ্ছে গিয়ে, again if I go back to the example of Square, so Square এর এই যে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট যে কোম্পানি, এগুলো হচ্ছে এক একটা এসবিইউ। সো টেক্সটাইল ইজ ওয়ান এসবিইউ, টয়লেট্রিজ হচ্ছে একটা এসবিইউ, ফার্মাসিউটিক্যালস হচ্ছে আরেকটা এসবিইউ, এরকম দে হ্যাভ ডিফারেন্ট এসবিইউস। সো খেয়াল করেন এসবিইউটা হচ্ছে গিয়ে ইজ আন্ডার দ্য কর্পোরেট, সো কর্পোরেট আমব্রেলার আন্ডারে ইউ হ্যাভ মাল্টিপল এসবিইউস। So SBU হচ্ছে দেখেন, SBU takes place in the strategic business unit. Competitive strategy is normally determined at this level. এখানে কি কি থাকে? Number one, how advantage over competitors can be achieved. Now, if you recall, আমরা কর্পোরেটে কিন্তু এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি নাই। কেন? কারণ কর্পোরেট তো ওভারঅল আমব্রেলা। যখন এসবিইউ লেভেলে আসতেছে তখন হচ্ছে গিয়ে এক একটা ইন্ডিভিজুয়াল এসবিইউর এক এক ধরনের কম্পিটিশন, এক এক ধরনের মার্কেট, এক এক ধরনের আপনার চ্যালেঞ্জ, সবকিছু আলাদা আলাদা। তো এই জন্য এসবিইউ লেভেলে যখন স্ট্র্যাটেজি ফর্মুলেট হবে তখন আসবে হাউ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়া যায় কম্পিটিটরের কাছ থেকে। সেকেন্ড হচ্ছে মার্কেটিং ইস্যুস, যে মার্কেটিং মিক্স কি হবে এগুলা। আপনারা তো সবাই কমার্স ব্যাকগ্রাউন্ড তাই না? নাকি না কমার্সের স্যার, বাইরে কেউ আছেন? স্যার মোস্টলি কমার্স বাট বাইরেও আছে স্যার। ওকে, ফাইন। সো যারা বাইরে আসছেন তাদের মন খারাপ করার কিছু নাই। মার্কেটিং মিক্স হচ্ছে ইটস, আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ, দেয়ার আর ডিফারেন্ট মার্কেটিং মিক্স। যারা পরে আসছেন তারা একটু বলেন তো মার্কেটিং মিক্স কি মনে আছে আপনাদের? দেখি, এনিওয়ান, এনি ভলান্টিয়ার? কেউ নাই? মার্কেটিং মিক্স হচ্ছে একটা স্যার 4 পিস। যেটা হচ্ছে একটা কোম্পানি ইউজ করে বায়ারকে ভ্যালু প্রোভাইড করার জন্য এবং বায়ার কাছ থেকে ভ্যালু রিসিভ করার জন্য। ওকে, সো হোয়াট আর দি মার্কেটিং মিক্স মনে আছে? Yes, sir. একজন Product, বলছেন যে price, price and 4 promotion. piece প্রোডাক্ট প্রাইস Exactly. প্রমোশন, হ্যাঁ। প্রোডাক্ট প্লেস প্রাইস প্রমোশন, তার সাথে আরো 3টা আছে এখন, মানে সার্ভিস, টোটাল 7টা। সার্ভিসের ক্ষেত্রে আরো কয়েকটা যোগ হয়। সো ভেরি গুড, গুড, থ্যাংক ইউ। সো যারা জানেন না তাদের মন খারাপ করার কিছু নেই। আমরা নেক্সট পরবর্তী কোন একটা চ্যাপ্টারে we will go through them in further details. So এই মার্কেটিং ইস্যুগুলা, সো প্রথমে হচ্ছে আমার কম্পিটিশনটা কি সেটা আইডেন্টিফাই করা, এন্ড সেকেন্ড হচ্ছে আমি মার্কেটকে কিভাবে পেনিট্রেট করব। সো আমার মার্কেটিং ইস্যু, মার্কেটিং ইস্যুগুলা আইডেন্টিফাই করা। সো এটা হচ্ছে গিয়ে বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে এসবিইউ লেভেলে। প্রথমটা ছিল কর্পোরেট স্ট্র্যাটেজি, কর্পোরেট আমব্রেলা। সেকেন্ড হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি এট বিজনেস লেভেল। নাও if we go to the last one, which is the functional strategy. So আমরা দেখলাম কর্পোরেট স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, নাও ফাংশনাল স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে বিজনেসের যে বা ম্যানেজমেন্টের যে ডিফারেন্ট ফাংশন থাকে তাদের স্ট্র্যাটেজি। সো যখন আমার একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট আইডেন্টিফাই করবে যে আমার এই প্রোডাক্ট বা আমার এই কম্পিটিশন আমার এইভাবে আগাইতে হবে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, দেন আমার ফাংশনাল লেভেলে ম্যানেজমেন্টের যে ডিফারেন্ট ফাংশনাল আছে ফাংশন, তাদের প্রত্যেকের স্ট্র্যাটেজি লাগবে। যেমন মার্কেটিং স্ট্র্যাটেজি লাগবে, উই নিড এ প্রোডাকশন স্ট্র্যাটেজি, যে হাউ মার্কেটিং স্ট্র্যাটেজি তো বুঝতেছে যে এই প্রোডাক্টটা আমরা বা সার্ভিসটা আমরা মার্কেটে কিভাবে নিয়ে যাব। প্রোডাকশন স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে আমরা হাউ
we can ensure efficient এবং effective cost effective ওয়েতে আমরা এই প্রোডাক্টটা প্রোডাকশন করব, যাতে আমি মার্কেটে যখন নিয়ে যাব আমি যাতে একটা লো কস্টে নিয়ে যেতে পারি আর একটা গুড প্রফিট মার্জিনে নিয়ে আসতে পারি। পারচেজিং স্ট্র্যাটেজি হচ্ছে টু সাপোর্ট দ্য প্রোডাকশন আই নিড টু প্রকিউর, তাই না? প্রকিউরমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন। প্রকিউরমেন্ট মানে শুধু মাল কেনা না, ইভেন হিউম্যান রিসোর্সেস পার্ট অফ প্রকিউরমেন্ট করে, যেটা অ্যাকচুয়ালি এইচআর এর মধ্যে পড়ে। দেন ইউ হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল। সো এরকম ফাংশনাল অনেক স্ট্র্যাটেজি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি আসে নাই, যেটা আজকালকার দিনে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস আইটি স্ট্র্যাটেজি। যে হাউ আইটি ইজ গোয়িং টু হেল্প আস, এনেবল আস, হ্যাঁ, এই স্ট্র্যাটেজি ফর্মুলেশন এবং স্ট্র্যাটেজিটাকে ওয়ার্কআউট করতে গিয়ে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে। সো এগুলাকে বলা হচ্ছে গিয়ে ফাংশনাল স্ট্র্যাটেজি। সো বেসিক্যালি আমরা যদি টপ ডাউন বটম আপ চিন্তা করি, functional strategy will feed into the business strategy. Business strategy will feed into the corporate strategy. Now, ধরেন একটা অর্গানাইজেশন তার একটাই বিজনেস ইউনিট, তো সেই ক্ষেত্রে কর্পোরেট এন্ড বিজনেস এসবিইউ যেটা আমরা বলি বা বিজনেস, এই দুইটা একটা স্ট্র্যাটেজি হয়ে যাবে, কারণ তার তো আর সেপারেট কোনো বিজনেস ইউনিট নাই যেখানে তাকে একাধিক বিজনেস স্ট্র্যাটেজি করা প্রয়োজন হবে। সোফা সবাই ঠিক আছেন? জি স্যার। Yes, sir. sir. কারো কোনো কোয়েশ্চেন, কোনো কমেন্টস, এনিথিং টু অ্যাড? প্লিজ ফিল ফ্রি টু অ্যাড। আপনাদের এখানে যারা আছেন, আই নো আপনারা সবাই ইউ হ্যাভ আ সার্টেন লেভেল অফ এক্সপিরিয়েন্স। সো আপনাদের এক্সপিরিয়েন্স থেকে ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার এনিথিং, প্লিজ ডু দ্যাট। হ্যাঁ, এটা আমাদের আমাদের ডিসকাশনকে আরেকটু লাইভলি করবে, আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং কে এনরিচ করবে। হ্যাঁ, সো ইট উইল বি ইন্টারেক্টিভ, উইচ ইজ গুড আর কি। আনফরচুনেটলি অনলাইনে এই ইন্টারাকশনটা খুব কম হয়, হ্যাঁ, ফিজিক্যাল এর চেয়ে। সো আপনাদের যদি কোনো কিছু থাকে টু শেয়ার, প্লিজ ফিল ফ্রি টু ডু দ্যাট। কারো কিছু স্যার আছে একটা শেয়ার কোয়েরি করার? ছিল। প্লিজ প্লিজ। স্যার একটা কোয়েরি ছিল, ওই যে একটা কোম্পানির যখন একটা মাত্র বিজনেস থাকবে তখন ওই যে কর্পোরেট এবং এসবিইউ তো আলাদা করার প্রয়োজন নাই। তো এক্ষেত্রে স্যার আমরা ওইটাকে কি বলবো, কর্পোরেট স্ট্র্যাটেজি বলবো নাকি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট? হ্যাঁ, না, তখন ওইটা কর্পোরেট স্ট্র্যাটেজি, কারণ যেহেতু আলাদা কোনো এসবিইউ নাই, ওইটাই হচ্ছে কর্পোরেট। কর্পোরেট স্ট্র্যাটেজি বিকামস দ্য বিজনেস স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম, গুড কোয়েশ্চেন। আর কারো কিছু আছে? ওকে, নাও স্যার স্ট্র্যাটেজিক। জি জি প্লিজ। স্যার এই যে এখন যে আমরা পড়তেছি, আপনি যেটা পড়াচ্ছেন এটা তো নতুন যে ম্যানুয়াল, এটার সেকেন্ড চ্যাপ্টার। এই সেকেন্ড চ্যাপ্টার আর ইমিডিয়েট এই ম্যানুয়াল যেটা ছিল সেটার সেকেন্ড চ্যাপ্টার কি সেম, কোনো চেঞ্জ আছে স্যার? আমার জানা মতে খুব বড় চেঞ্জ নাই। বেসিক যে থিওরি গুলো ওগুলো সেম, হয়তো বা কিছু কিছু আহ, কি বলা যায় অ্যাড বা ইয়ে করা হয়েছে, খুব বড় চেঞ্জ নেই, মেজর কোনো চেঞ্জ। তার মানে কিছু ওকে, চেঞ্জ আছে স্যার? কিছু চেঞ্জ থাকতে পারে। আমি আমার ঠিক খেয়াল নাই, আমার আগের ইয়ে থেকে কিছু কিছু হয়তো বা চেঞ্জ আছে, বাট লাইক আই সেড আমার সঠিক মনে পড়তেছে না, বাট মেজর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আমরা আমরা এতক্ষণ স্ট্র্যাটেজি ডেফিনিশন দেখলাম, ডিফারেন্ট লেভেলে যে স্ট্র্যাটেজিটা হয় সেটাও দেখলাম। এখন এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর অ্যাপ্রোচটা কিরকম হওয়া যায়? সো there are basically two types of strategic planning approaches. একটা হচ্ছে রেশনাল অ্যাপ্রোচ, আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার ইমার্জিং বা ইমার্জেন্ট অ্যাপ্রোচ। রেশনাল অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে ইটস এ টপ ডাউন অ্যাপ্রোচ, ফর্মাল, ট্রেডিশনাল। সো
ডিফারেন্ট নামে এটাকে ডাকবে, টপ ডাউন অথবা ফর্মাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ট্রেডিশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সো এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ কি হয়, বেসিক্যালি এই প্ল্যানিংটা উপর থেকে শুরু হয়, উপর মানে টপের থেকে। সো এখানে আপনার একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা স্টার্টিং থেকে একটা প্রসেস ফলো করে আস্তে আস্তে উই গো ডাউন। সো বেসিক্যালি ইনিশিয়ালি আমরা আমাদের অবজেক্টিভ গুলা সেগুলো নিয়ে আলাপ করা হয়, এবং কি বলা যায়, একটা একটা সময় নিয়ে, এই যে দেখেন এখানে স্টেপগুলো আছে, যে রেশনাল অ্যাপ্রোচ, স্ট্র্যাটেজি ইনভলভস গেটিং গোলস, একটা গোল গুলা সেট করা হয়, দেন এই গোল গুলা অ্যাচিভ করার জন্য ডিজাইন করা হয়, তারপরে হচ্ছে গিয়ে কিছু ফিউচার প্রেডিকশন এন্ড এই স্ট্র্যাটেজি যেটা হবে সেটার আউটকাম নিয়ে আমার কি কি চয়েস থাকতে পারে। সো অল অফ দিস হচ্ছে ফর্মাল একটা স্ট্রাকচার্ড ওয়েতে স্ট্র্যাটেজিটাকে, প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিংটাকে তৈরি করা বা স্ট্র্যাটেজিক প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করা। ইমার্জেন্টটা হচ্ছে গিয়ে ইটস এ বটম আপ। বটম আপ বলতে ইমার্জেন্ট হচ্ছে গিয়ে এটা কোনো ফর্মাল প্ল্যানিং দিয়ে হয় না, এটা হচ্ছে অ্যাজ এন্ড ওয়েন আমার যখন নতুন কিছু আসতেছে সেই বেসিসে আমাকে আমার স্ট্র্যাটেজিটাকে এভাবে পরিবর্তন করে নিতে হচ্ছে। সো একটা হচ্ছে আমি শুরু থেকে স্টেপ বাই স্টেপ গো ডাউন, আর আরেকটা হচ্ছে গোয়িং ডাউন থেকে উপরে আসে। ডাউন মানে এই মুহূর্তে আমার এই জিনিস সামনে আছে, আমার এনভায়রনমেন্টটা এরকম, সো এই এনভায়রনমেন্টকে কোপ করতে গেলে আমাকে কি করতে হবে, দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। সো আমি একটা এক্সাম্পল দেই, ইমার্জেন্ট স্ট্র্যাটেজি স্পেশালি আপনারা তো সবাই কোভিড পিরিয়ডটা উই ওয়েন্ট থ্রু দ্য হোল কোভিড পিরিয়ড টুগেদার, তাই না? সো Yes, জাস্ট sir. ইমাজিন যে কোভিড পিরিয়ডে আপনি যদি ফর্মালি প্ল্যান করে যে ওকে আমি এই করবো সেই করবো এটা সেটা, এটা কোনোভাবেই ওয়ার্কআউট হবে না, তাই না? বিকজ কোভিডে কালকে কি হচ্ছে উই ডোন্ট নো, লেট অ্যালোন 6 মাস, 1 মাস, 2 বছর, 4 বছর, এগুলো তো অনেক দূরের কথা, কালকের কথাই আমরা জানি না কোভিডে। সো ওই রকম সিচুয়েশনে যেখানে এনভায়রনমেন্ট ইজ অ্যাব্রাপ্টলি চেঞ্জিং, খুব বড় পরিবর্তন হচ্ছে, সেখানে ইমার্জেন্ট অ্যাপ্রোচটা নেওয়া হয়। সো ইমার্জেন্ট অ্যাপ্রোচটা এগেইন কি বললাম, যে এই মুহূর্তে আমার আমার যে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে একটা সিচুয়েশনে আসলো, ওই এনভায়রনমেন্টের মধ্যে আমি বিজনেসকে খাপ খাওয়াইতে, বা এই এনভায়রনমেন্টের মধ্যে হাউ ডু আই ন্যাভিগেট, এই স্ট্র্যাটেজিটাই হচ্ছে গিয়ে ইমার্জেন্ট স্ট্র্যাটেজি। এবং অ্যাকচুয়ালি কোভিড এর টাইম বা তৎপরবর্তী অর্গানাইজেশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা ইমার্জেন্ট স্ট্র্যাটেজির উপরে মেইনলি ফোকাস করতেছে, কারণ প্রতি 6 মাস 1 বছরে বড় বড় ঘটনা, কোভিড গেল, কোভিড এর পরে ইউক্রেন ওয়ার শুরু হলো, তারপরে গিয়ে ইসরায়েল ঘটনা হইলো। সো থিংস আর চেঞ্জিং সো অ্যাব্রাপ্টলি, হ্যাঁ, এবং এগুলো তো আপনি জানেনই গ্লোবালি বড় বড় এফেক্ট হয়। এখন রিসেন্টলি যে আবার ইসরায়েল তারা তাদের যুদ্ধটা টেরিটরি বাড়াচ্ছে, আগে ছিল অনলি গাজা বা ফিলিস্তিন রিলেটেড, নাও দে আর মুভিং ইনটু লেবানন, সিরিয়া, ইরান, so so many things, so many parties are getting involved now. সো এই সিচুয়েশন গুলাতে যে স্ট্র্যাটেজি বা যে অ্যাপ্রোচটা নেওয়া হয় স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ, এটাকে বলা হয় ইমার্জেন্ট অ্যাপ্রোচ বা বটম আপ। সবাই ক্লিয়ার দুইটা অ্যাপ্রোচে? একটা হচ্ছে গিয়ে আপনার রেশনাল, যেটা টপ ডাউন ফর্মাল বা ট্রেডিশনাল, আর আরেকটা হচ্ছে গিয়ে ইমার্জেন্ট উইচ ইজ বটম আপ। স্যার কারো কোনো আমরা কি প্রশ্ন আছে? এভাবে সামারি করতে পারি, ইমাজিন অ্যাপ্রোচটা কি স্যার, মানে শর্ট টাইম বা ওয়ান টাইমের জন্য নেওয়া হয় এরকম কিছু? শর্ট টাইম বলবো না, কারণ স্ট্র্যাটেজি বাই ডেফিনিশন it's not something short term, it's a long term thing, but
এই স্ট্র্যাটেজির প্ল্যানিংটা করা হচ্ছে গিয়ে আমার এই চেঞ্জিং এনভায়রনমেন্টের কারণে হাউ ডু আই ফিট ইন ওইটার জন্য। বুঝাইতে পারলাম? জি স্যার, একটা তো থ্যাংক ইউ। হচ্ছে আমি ফর্মালি কি বলা যায় ঘোষণা দিয়ে আমি শুরু করলাম, হ্যাঁ আজকে থেকে আমরা স্ট্র্যাটেজি শুরু করলাম, এই করলাম সে। ইমার্জেন্টে ওইটা হয় না। ইমার্জেন্ট হচ্ছে ওকে আপনি জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য কোভিড সিচুয়েশন। হ্যাঁ, সো কোভিড যখন হিট করলো ওই মুহূর্তে কি আপনি বড় বড় এই লং ট্রেডিশনাল ওয়েতে তো স্ট্র্যাটেজি করা সম্ভব না। তখন আপনাকে করতে হবে ওকে এই জি মুহূর্তে স্যার। আমার এই জিনিস আছে, এটার বেসিসে আমার স্ট্র্যাটেজি। সো দ্যাটস দি ইমার্জেন্ট ওয়ান। ইভেন আমি বলবো আমাদের দেশে এই যে 5th অগস্টের আগের আর পরের, এই পরের স্ট্র্যাটেজি যেগুলোই হচ্ছে এগুলো সব ইমার্জেন্ট অ্যাপ্রোচ। যে ওকে গিভেন দ্য চেঞ্জ সার্কামস্টেন্স আমার কি কি হোয়াট ডু আই হ্যাভ অ্যাট মাই ডিসপোজাল, ওইটা নিয়ে আমাকে আমার স্ট্র্যাটেজিটা আগাইতে হবে। ক্লিয়ার সবাই? স্যার থ্যাংক ইউ স্যার। স্যার বেসিক্যালি আমরা তো মনে হয় জি বলতে পারি যে ইমার্জেন্ট অ্যাপ্রোচে ফাংশনাল ম্যানেজাররা আসলে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই জন্যই তা বটম আপ এটা। সো ইট স্টার্টস ফ্রম দ্য বটম, আগেরটা হচ্ছে টপ ডাউন। জি সো ভেরি ভেরি রাইটলি সেড। সো এখানে শুরুটা হয় নিচ থেকে। ওকে, আচ্ছা এখন 8:35 বাজে। আমরা উই ক্যান টেক এ ব্রেক। আমরা একটু একটু হেঁটে আসলাম, যারা একটু দুষ্টু বিড়ি টিড়ি ফুকেন একটু বিড়ি ফুকে আসলেন, বা জি স্যার। নামাজ টামাজ পড়ে আসলেন। অর উই ক্যান কন্টিনিউ, কোনটা আপনারা চান বলেন? স্যার একটা ব্রেক নিয়ে নেই স্যার, মানে হ্যাঁ এসেই তো সবাই বসে গেছি মনে হয় ক্লাসে। আচ্ছা Yes, sir. সো আমরা কতক্ষণের ব্রেক নিব বলেন দেখি। 20 মিনিটস। 20 মিনিটস। 20 স্যার মিনিটস 20 নামাজ মিনিটস। টামাজ পড়ে আসলাম একবারে। 20 Yes, মিনিটস। sir. জি স্যার, ঠিক আছে, 20 মিনিটস। সো ওকে 20 স্যার। মিনিটস ব্রেক। এখন হচ্ছে 35, সো আমরা শুরু করবো at 55, রাইট? Okay, sir. Right, sir. ইয়েস স্যার। ওকে, ওকে ঠিক স্যার। আছে, ওকে। আসসালামু আলাইকুম আলিম সাহেব। আসসালামু স্যার আলাইকুম। ভালো আছি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এভাবে থাকলে হবে। আমি একটু অনুমতি নিই স্যার, 2 মিনিট। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, একটু কথা বলি প্লিজ। বাপ্পি, জাকির, রেজাউল, রোল নাম্বার কই সব? এগুলো রোল নাম্বার নাই, রোল নাম্বার পাশে লিখেন। আর এই লিঙ্ক অন্য কাউকে দিবেন না, এমনি ছাত্র বেশি হয়ে গেছে। এই জন্য আউটসাইডার বা সিনিয়র স্টুডেন্ট আপনি অবশ্যই আমাদের আপন এই, কিন্তু ক্লাসটা আপনার রেজিস্টার্ড এবং আপনার নিজের। এই জন্য ওই লিংক আমি শুনতে পাচ্ছি যে আপনারা অনেককে দিয়ে দেন, এভাবে দিবেন না। আর যারা ছাত্র অবশ্যই রোল ডান পাশে লিখবেন। এরপরে এক পর্যায়ে হয়তো যাদের যাদের রোল নাম্বার স্পেসিফিক থাকবে না এরা কেটে দিবে, শেষে অ্যাটেন্ডেন্স হবে না। তো আবার আমি আসার দুটো কারণ, আমার সাথে একটু কথা বলি ভাই বোনেরা। রেজাউল, অনিক বাবু, কথা শোনা যায়? কথা বলেন। রাজীব, জি স্যার, জি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ নাজমুল। ওই আমাদের রেসপেক্টেড হিন্দু কমিউনিটিজ ওনাদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের সদাশয় সরকার বৃহস্পতি এবং রবি 2 দিন ফিক্সড ছুটি। শুক্র শনি সরকারি ছুটি, বা আমাদের ক্লাস চলে, আগেও চলছে। এটা অ্যাপ্রুভ বাই দ্য অথরিটি। এখন আপনারা চিন্তা করেন, বৃহস্পতিবার তো ক্লাস হবেই না, রবিবারও ক্লাস হবে না, কারণ গভর্নমেন্ট হলিডে, আমরা অটোনমাস বন্ধ রাখবো। শুক্র শনি যেহেতু শিডিউল দেওয়া আছে, ক্লাস চালু রাখবো কিনা এটা বিশেষ করে অনিক বাবু এবং অন্যান্য আমাদের যারা আছেন তারাও, আর 2-একটা ক্লাস যদি যায় পরে রেকর্ডিংও করা যাবে, কারো হ্যাম্পার না। আমি কাল এসে এটা ফিডব্যাক নিব, আপনাদের সাজেশন এগুলো নিব, আপনার রেসপন্স নিব। নাজমুল, বুঝা গেল ভাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ এই গেল এই চ্যাপ্টার। আর 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 আরেকটা বিষয় বলে যাই, সেটা হচ্ছে কথা বাড়াবো না, আমাদের শ্রদ্ধেয়, আমি শ্রদ্ধা না বলি, পরম শ্রদ্ধেয় স্যার
হ্যাঁ, শাহেদুজ্জামান চৌধুরী স্যার FCA। আপনারা অনেকে হয়তো এভাবে জানেন না, এই জন্য যে our topmost রিসোর্স এবং বেস্ট রিসোর্স পারসনস অফ দ্য ইনস্টিটিউট, ওই জন্য আসলে শ্রদ্ধা রেখে আপনি লেখাপড়া শিখে নেবেন। এবং স্যার যে কষ্ট করে ক্লাস নেয়, উই আর গ্রেটফুল। এ ধরনের পোটেনশিয়াল রিসোর্স পারসন সময় দেন। এটা জাস্ট ফর প্যাশন অ্যান্ড কন্ট্রিবিউশন ফর দ্য ন্যাশনালস। আপনার বিশেষ করে জেনারেশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছেন ভাই, আমি শর্টে বলি যে আমাদের ভালো রিসোর্স পারসন ইনস্টিটিউটের ভিতরে যদি আপনি 10 জন বলেন, স্যারের পজিশনস এবং স্যারের অ্যাকসেপ্টেন্স এবং অনার প্রথম 1, 2, 3-এর ভিতরে, কাজে এটা যেন মনে থাকে। আর অত্যন্ত বুদ্ধিমতী, স্যার বলেছেন কিনা আমি জানি না, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভিতরে পোটেনশিয়াল এবং কি বলবো, এটা ট্যালেন্টেড স্কলার বলা যায় আমাদের শাহেদুজ্জামান চৌধুরী স্যার একজন। তো এই ক্লাস করেন, ভালো লাগবে, কোনো ক্লাস মিস দিবেন না। আর স্যারের সাথে আসলে ওয়েলকাম জানাবেন, বিদায় হলে সালাম কালাম দিবেন। অত্যন্ত ধর্মপ্রবন্ধী মানুষ এবং কি বলে যে আমাদের এক কথাই তো বললাম যে অতি সম্মানীয়, খালি সম্মানীয় না। তো এই জন্য ভালো করে পড়ে নেবেন, এখানেই আপনার পড়াটা শেষ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে স্যার এখানে সাবজেক্টের হেড, বিজনেস স্ট্র্যাটেজি টোটাল ইয়েতে স্যার সিনিয়র রিসোর্স পারসন। তো এই জন্য আপনারা সিনপসিস যেটা স্যার মনে করবেন আপনাদের দিবেন, আর আপনি জাস্ট টু ফলো ইন দ্য ক্লাসেস। আপনি সেশনটা এখান থেকেই মন দিয়ে শুনবেন, রেসপন্স করবেন যখন বলবেন তখন, তাহলে পড়াটা এখানেই হবে। I feel also the absent of the other student যারা বিজনেস স্ট্র্যাটেজি এনরোল করেছে, পরীক্ষা দিবে, তারা যেন একটা ক্লাসও শেষ করে শাহেদুজ্জামান চৌধুরী স্যার মিস না করেন। ভেরি রিচ প্রোফাইল ইভেন আই থিঙ্ক স্টাডি ম্যাটেরিয়ালস, এগুলো আপনার সব বিভিন্ন IBA এর ইয়ে করা, স্যার IBA তো ক্লাস নেন এই করা, এবং বিভিন্ন জায়গার অর্গানাইজেশনের ইয়েতে বড় বড় জায়গায় ছিলেন, কি বলে আপনার আমাদের MDC-তেও কিছুদিন ছিলেন, এক কথায় হাই প্রোফাইল। এই জন্য আপনি এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব রেখেন। তো ধন্যবাদ। আর পরে আমি আসবো, কথা বলবো, রেকর্ডিং এ কথা বেশি বলতে হয় না, অফ করে পরে বলবো। আর কোনো সমস্যা হলে শুনবো, সবকিছু ঠিক করে দিব। আর এত চিন্তার কারণ নাই, যাই বলবেন সেটাই করব, সবার সার্বিক ভালোর জন্য আমরা করে থাকি, অসুবিধা হবে না স্যার। আর কথা হবে স্যার। শাহেদুজ্জামান চৌধুরী স্যার, আমি বিদায় নিচ্ছি। জি জি জি, থ্যাংক ইউ আলিম সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা আসসালাম। প্রশ্ন বোধহয় কেউ করতে চাচ্ছেন, আল্লাহ হাফেজ। কে জানি একটা প্রশ্ন করতে চাচ্ছেন আপনাকে। স্যার একটা জিনিস আমি ছিলাম না মাঝখান দিয়ে, অ্যাটেন্ডেন্সটা কি হবে না? মানে শুক্রবার শনিবার কি ক্লাস হবে না স্যার? আপনারা চিন্তা করেন, এটা সরকারি ছুটি, শুক্র শনিতে আমাদের এমনি ক্লাস চলে। স্যার সার্বিক ভাবে যদি সবাই চান তাহলে হবে, এই জন্য তো কালকে বলবেন, আজকে না। ও থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। সবার সাথে আলাপ করে আমাদের রেসপেক্টেড হিন্দু কমিউনিটিজ, ওনাদের রেকর্ড দেওয়া যাবে, ইয়ে দেওয়া যাবে, ওনাদের সাথে আলাপ করে। আল্লাহ হাফেজ। এই আপনার রোল কই? 953631111014। আপনি কি আউটসাইডার না ইনরোল? আমাদের তো এই রোল দিয়ে আমাদের রোল মানে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হচ্ছে, তাই না? এটা হবে না তো, আপনার ক্লাস রোল লাগবে। তো 497 যে না না, এই যে 953631111014, এগুলো তো আপনি আউটসাইডার হিসেবে ট্রিট হবেন। মাই ডিয়ার, ডোন্ট হার্ট ইউ, আমি আপনার করতেছি না। যারা রোল লিখবেন না, এদের অ্যাটেন্ডেন্স হবে না। এই যে পাশে পাশে রোল লিখেন, আমি তো বললে স্যার আমাদের এই কদিন ছিল না, তাহলে কি অ্যাটেন্ডেন্স হয় না এই 2-3 দিনে? এখন এটা স্পেশাল কনসিডারেশন হয়তো নিব, কিন্তু এক পর্যায়ে এটা আর হবে না, 1 সপ্তাহ পরে হয়তো আর হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে রোল লিখতে বলবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওকে, সো আমরা মনে হয় কন্টিনিউ করি নাকি, কারো কোনো জি স্যার। সো জি আমরা স্যার, কন্টিনিউ করি। সোফার যতটুকুন দেখলাম, ইনিশিয়ালি উই ওয়েন্ট থ্রু দি স্ট্র্যাটেজি, অ্যাকচুয়ালি বলতে আমরা কি বুঝি, তারপর থেকে আসলো
প্লাস কোন কোন লেভেলে ডিফারেন্ট লেভেলের যে স্ট্র্যাটেজি গুলো হয়, আর আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর অ্যাপ্রোচ যে দুইটা অ্যাপ্রোচ সেটা আমরা সো এটাই হচ্ছে এখানে একটা সামারি করা আছে যে দের আর ডিফারেন্ট টাইপস অফ স্ট্র্যাটেজি। আচ্ছা টাইপস অফ স্ট্র্যাটেজি বলতে এটা হচ্ছে আমরা যখন ইফ ইউ রিকল যে কর্পোরেট স্ট্র্যাটেজিটা দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে কম্পিটিটিভ, ফাইন্যান্সিয়াল এন্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসোর্স স্ট্র্যাটেজি সেটা করা হয়। অ্যাপ্রোচ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রেডিশনাল এবং ইমার্জেন্ট, আর তিনটা লেভেলে কর্পোরেট, বিজনেস, ফাংশনাল। সো আলটিমেটলি এই সবগুলোই হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজির ডিফারেন্ট অংশ, এবং সোফার আমরা যেটা দেখলাম সেটা একটা সামারি। নাও মুভিং অন টু দ্য নেক্সট পার্ট হচ্ছে যে ওকে আমরা এই যে স্ট্র্যাটেজি নিয়ে এত কথাবার্তা বললাম, অ্যাকচুয়ালি বেনিফিট হোয়াট ইজ দ্য বেনিফিট? বেনিফিট হচ্ছে এখানে কয়েকটা বেনিফিট সম্বন্ধে দেয়া আছে, লেটস গো থ্রু দেম। নাম্বার ওয়ান হচ্ছে ইট ক্রিয়েটস এ ম্যানেজমেন্ট প্রসেস to detect and respond the changes in market and environment process and so improve performance. So একটা তো হচ্ছে যে এটা একটা ম্যানেজমেন্ট প্রসেস দেয় যেটার মাধ্যমে আমরা মার্কেটের বা এনভায়রনমেন্টের যে পরিবর্তন গুলো হচ্ছে সেটাকে আমরা আইডেন্টিফাই করা এবং সেটাকে রেসপন্স করা যায় কিভাবে, সেটা সেটা একটা প্রপার প্রসেস বা একটা একটা মেথড আমাদেরকে দেন। একটা সেকেন্ড। Sure. Second, it provides a framework for all SBUs of the organization to produce plans with clear long-term goals, thus avoiding short-termism. So, আমাদের অর্গানাইজেশনের ডিফারেন্ট SBU গুলাকে একটা ক্লিয়ার ফ্রেমওয়ার্ক দেয়, যেটা আমার লং টার্ম একটা গোলকে টার্গেট করে সামনে রেখে, এবং শর্ট টার্মিজম মানে এই কি করা উচিত শর্ট টার্মে যে প্ল্যানিং বা প্রসেসটা সেটাকে অ্যাভয়েড করা যায়। সো ইফ আই হ্যাভ এ বিগার প্ল্যান, লঙ্গার প্ল্যান, তাহলে সেটা আমাকে ডাইরেকশনাল হিসাবে ইটস মোর ইফেক্টিভ দেন শর্ট টার্ম, যে আমি এখন কি করবো, তারপরে কি করবো, তারপরের স্টেপটা। সো একটা লং টার্ম যদি আমার প্ল্যানিং থাকে, ওইটা আমাকে হেল্প করে ছোট ছোট প্ল্যান করার জন্য। Enables derivation of milestones for achievement of goals, monitoring progress by state. So একটা তো হচ্ছে আমি আমার টার্গেট সেট করলাম, which is 5 years, 10 years down the line. But এই 5 years, 10 years down the line achieve করার জন্য আমরা কিছু মাইলস্টোন আইডেন্টিফাই করি, যেটা আপনারা হয়তো বা অলরেডি পড়ে আসছেন। If you recall, আমাদের কিছু গোলস সেট করা হয়। সো এখানে গোলস এর কথাই বলা হয়। সো গোল গুলা সেট করা, এন্ড দেন ওই গোল গুলাকে মনিটর করবো, আমি কি ঠিক মতো আগাচ্ছি কিনা, হ্যাঁ, প্রোগ্রেস গুলাকে যাতে আমরা ইভ্যালুয়েট করি। It's a mechanism to ensure harmony of objectives, both SBU and over time. এটাকে অনেক সময় গোল কনগ্রুয়েন্স বলা হয়। So I think this is one of the of course there are all these others have been, but this is one of the most important one. গোল কনগ্রুয়েন্স মানে হচ্ছে গিয়ে একটা ডিরেকশন, হ্যাঁ, একটা কনগ্রুয়েন্স মানে হচ্ছে গিয়ে ইয়ে করা, একত্রীভূত করা। সো গোল কনগ্রুয়েন্স মানে সবার গোলটা সেম রাখা। আপনারা সবাই ইয়ে দেখছেন, নৌকা বাইচ দেখছেন, নৌকার যে প্রতিযোগিতা হয় Yes, sir. কখনো Sir, this is it. হ্যাঁ। সো নৌকা বাইচের হোয়াট হ্যাপেন্স, যারা এই যে বৈঠাগুলা বায় তারা একটা সিকোয়েন্সে সবাই কিন্তু এই বৈঠাটা চালায়, তাই না? জি স্যার, একটা একসাথে সিকোয়েন্সে করা লাগে। একসাথে। নাও এখানে কেউ যদি আমি আমার মতো করে এক একজন এক একভাবে বৈঠা যদি চালাইতে থাকে, হোয়াট উইল হ্যাপেন? নৌকা তো সোজা যাবে না, এক জায়গায় ঘুরপাক খাবে, তাই না? জি স্যার। এক জায়গায় সিস্টেম ডিসরাপ্ট হবে। সো এটাই হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে গোল কনগ্রুয়েন্স।
সো আমার গোলটা যদি আমার ফিক্স থাকে এবং সবাই যদি একটা গোলকে সামনে রেখে আগায়, তাহলে অর্গানাইজেশন আগাবে। বাট আমার যদি কোনো প্রপার এরকম ইউনাইটেড কোনো গোল না থাকে, এক একজন এক এক গোল নিয়ে যদি আগায়, হয়তোবা দেখা যাবে একটা গোল আরেকটা গোলের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে এবং আলটিমেট অর্গানাইজেশনের যে বেনিফিট হওয়ার কথা সেটা হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা একটা গোলকে সামনে নিয়ে কাজ করি, তখন আমার রিসোর্স গুলা অপটিমাম ইউটিলাইজেশন পসিবল হয়, কারণ আমার সব রিসোর্স একটা একটা টার্গেটকে সামনে রেখে। আর যখনই এই টার্গেট গুলো স্প্লিট হয়ে যায়, তখন আমার রিসোর্স ইউটিলাইজেশন স্প্লিট হয়ে যায়, তখন রিসোর্স গুলো আমরা অপটিমাম বা এফিসিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি। So this is the goal congruence. Improve stakeholders' perceptions of the business. স্টেক হোল্ডার যারা আছে তারা যখন একটা আমার যদি দুইটা অর্গানাইজেশন থাকে, একটা অর্গানাইজেশন দে হ্যাভ এ ভেরি ক্লিয়ার স্ট্র্যাটেজি, আরেকটাতে আছে যার হয়তো বা তার স্ট্র্যাটেজিটা অতটা ক্লিয়ার না। ইউজুয়ালি স্টেক হোল্ডাররা যাদের ক্লিয়ার স্ট্র্যাটেজি থাকে তাদের প্রতি মোর সফট কর্নার থাকে, বা তাদের প্রতি মোর ইনক্লাইন্ড হবে, হ্যাঁ, বা বিশ্বাস ট্রাস্ট লেভেলটা বেশি থাকবে। Investment in this process develops future management potential and can aid continuity when senior management retire or move on. So এটা একটা অর্গানাইজেশনের সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করে, মানে কন্টিনিউটি, বিজনেস কন্টিনিউটি। সো কি হচ্ছে যে আমার যদি একটা সলিড স্ট্র্যাটেজি থাকে, তখন এই অর্গানাইজেশন আর ম্যান ডিপেন্ডেন্ট খুব একটা থাকে না। ম্যান ডিপেন্ডেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে একজন চলে গেল, সে চলে যাওয়ার কারণে এন্টায়ার অর্গানাইজেশন বসে যাবে। ওয়াই? বিকজ অর্গানাইজেশন হ্যাজ ইটস অন স্ট্র্যাটেজি। ওই স্ট্র্যাটেজিটাকে ফলো করে সে ওখানে যেই থাকুক, সে তাকে ওইভাবে এই ন্যাভিগেট করে অর্গানাইজেশনটাকে তার নির্দিষ্ট গোল বা নির্দিষ্ট অবস্থানে নিয়ে যেতে পারবে। সো এটা একটা কন্টিনিউটি বা সাস্টেইনেবিলিটির জন্য হেল্প করে। ওকে, এখানে কারো কোনো প্রশ্ন আছে? স্যার, যে স্টেক হোল্ডার পারসেপশন ইমপ্রুভ হচ্ছে, এখানে স্যার স্টেক হোল্ডাররা কিভাবে বুঝবে যে এই কোম্পানির স্ট্র্যাটেজি প্ল্যানিংটা অনেক ভালো বা সামনে ইউজুয়ালি, হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। ইউজুয়ালি যখন আমরা ওই যে অ্যানুয়াল রিপোর্ট যখন হয়, বা একটা অর্গানাইজেশন তার যখন আপনার বিভিন্ন মানে এগুলো যেটা হয় যে যে যেমন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ করে বা বড় বড় স্টক এক্সচেঞ্জে অর্গানাইজেশন গুলা তাদের এন্টায়ার স্ট্র্যাটেজি তো আর ইয়ে করতে হয় না, বলার প্রয়োজন হয়, বাট বেসিক জিনিসগুলা তারা ডিসক্লোজ করে। হ্যাঁ, তো ওই সেইগুলো থেকে তখন ইনভেস্টররা পিক আপ করতে পারে। দে ক্যান গেট ইট ফ্রম দেয়ার অ্যানুয়াল রিপোর্টস। তারা তাদের ওয়েবসাইটে কিছু কিছু জিনিস প্রমোট করতে পারে। যেমন ধরেন আজকালকার দিনে ইদানিং যদি আপনি দেখেন, সবারই এনভায়রনমেন্ট রিলেটেড একটা স্ট্র্যাটেজি থাকে, যে হাউ একটা অর্গানাইজেশন কিভাবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে। সো দ্যাট এটা দিস অ্যাক্টস, যদিও ইট অ্যাক্টস অ্যাজ এ প্রমোশনাল টুল, বাট দ্যাটস অলসো এ স্ট্র্যাটেজি, সো দ্যাট তার ইনভেস্টররা বা তার স্টেক হোল্ডাররা বুঝতে পারে যে না, এরা যে কাজগুলো করছে এটার ফলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ হবে। সো আমরা যদি দুইটা অর্গানাইজেশন পাশাপাশি রাখি, একটা অর্গানাইজেশন যে কিনা প্রমোট করছে যে দে হ্যাভ দিস এনভায়রনমেন্ট স্ট্র্যাটেজি, তারা বলতেছে আমরা কি কি করছি এই আমাদের ওয়ার্ল্ডকে একটু বেটার প্লেস করে, আর আরেকটা অর্গানাইজেশন মেবি তাদের ওইরকম অ্যাক্টিভিটি নেই বা তারা ওটা ইগনোর করে গেছে। সো আপনি বলেন, হু ডু ইউ থিঙ্ক উইল গেট মোর ইনভেস্টমেন্ট? বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। সো সবাই বুঝছেন? এখানে কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আপনাদের একটা ছোট ব্রেইন স্টর্মিং হোমওয়ার্ক দিই। আপনারা আপনাদের মতো করে when you study এই চ্যাপ্টারটা, অ্যাপার্ট ফ্রম এখানে যা আছে, আপনারা আপনাদের মতো করে যদি একটু বের করতে পারেন যে what else do you think might be a benefit of strategic planning? এখানে যে ছয়টা আছে সেগুলো তো আছে,
But apart from these 6, if you can find out something, একটু যদি লিখে নিয়ে আসেন, next class maybe we can spend 5-10 minutes time discussing those. So this will give you also an opportunity to do some digging, research, study, and enrich everybody's knowledge. তো আপনি যেটা শিখবেন এটা আমরাও শিখব next class. ঠিক আছে সবাই? Yes, sir. So আপনাদের ক্লাস যে ক্লাস ক্যাপ্টেন আর রিপ্রেজেন্টেটিভ আপনারা নেক্সট ক্লাসে একটু মনে করায় দিন আমাকে, ঠিক আছে? Okay, so next move on to the next one. So of course, once we have the benefits, then the opposite side of the coin হচ্ছে এটার criticism বা limitation. Empirical studies have not proved that formal planning processes contribute to success. Now, this is a very interesting statement. যে আমরা সোশ্যাল সায়েন্সে যখন কাজ করি, so strategy is part of the social science এর মধ্যেই পড়ে, তাই না? তো সোশ্যাল সায়েন্সের একটা পার্ট হিসেবে সোশ্যাল সায়েন্সে আপনারা দেখবেন যে অনেক সময় অনেক কিছু আছে which is evident, but যখন কোনো empirical study করা হয় তখন এটাকে প্রুফ করা যায় না, because study will show something else, or maybe study confirm করবেন। আপনারা স্ট্যাটিস্টিক্স পড়ছেন তো সবাই, তাই না? Yes, sir. স্ট্যাটিস্টিক্স পড়ছেন? জি স্যার, পড়া হয়েছে। So statistics, if you recall, আপনারা যে রিসার্চ মেথোডোলজি আপনারা যদি করে থাকেন, তখন আমরা অনেক সময় বিভিন্ন ধরনের হাইপোথিসিস নিয়ে কাজ করছি, তাই না? নাল হাইপোথিসিস, অল্টারনেট হাইপোথিসিস। সো বেসড আমরা একটা হাইপোথিসিস নিলাম, বেসড অন আমরা ওই বেসিসে ডেটা কালেকশন হলো, সেখান থেকে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল দিয়ে we try to see যে আমার হাইপোথিসিস এটা কি ট্রু কিনা। সো সোশ্যাল সায়েন্সে এগুলো খুব বেশি ইউজ করা হয়। সো দিস ইজ ওয়ান অফ দেম, যে এখানে এম্পেরিক্যাল কোনো স্টাডি বা ওরকম স্টাডি করে পাওয়া যায় নাই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করলেই অর্গানাইজেশন ভালো করে, অর অর্গানাইজেশন ভালো করছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে না, এরকম অনেক অর্গানাইজেশন আছে। আমি বুঝাতে পারলাম এই পয়েন্টটা? বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। So, this is a big statement, against the overall strategic planning. যে not necessarily strategic planning করলেই যে তুমি successful হবা, that's not true. আর যারা successful হয়েছে তারা সবাই যে strategic planning করছে, that is also not true. So there are no empirical evidence যেটার মাধ্যমে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা করলে হতে হবে। আপনারা যদি সময় পান, there are 2টা বই আছে, একটা ভদ্রলোকের নাম জেমস কলিন্স, জিম কলিন্স, তার 2টা বই আছে, একটা হচ্ছে গুড টু গ্রেট। সো গুড টু গ্রেটে যেটা উনি করছে যে দুনিয়ার ইফ আই রিকল কারেক্টলি টপ 10টা কোম্পানিকে উনি নিয়ে ডিড এ ভেরি থরো স্টাডি যে এই কোম্পানিগুলা হাউ দে বিকাম great. They were good, but how they became great. বুঝতে পারছেন? So it's a very interesting একটা বই, এবং he has a lot of অনেক স্টাডি করছে, অনেক ডাটা আছে। and আরেকটা বই, তারপরেই আরেকটা বই উনি পাবলিশ করছে, and this book was a big success in এটা হচ্ছে 2005-10 দিকে বলে, very big, মানে it was a সবার মুখে মুখে বইয়ের রেফারেন্স থাকতো তখন। জিম কলিন্স, গুড টু গ্রেট, মানে গুড থেকে গ্রেট কিভাবে হয় আর কি। স্যার ওনার তো আরো অনেকগুলো সিকুয়েল আছে। এক্স্যাক্টলি, আরেকটা এটার পরে আরেকটা বই আছে, হাউ দ্য মাইটি ফল, দ্যাটস অলসো ইন্টারেস্টিং। সো একটা হচ্ছে বিল টু লাস্টও আছে, বিল টু লাস্ট আছে, এটা হচ্ছে। সো আপনারা যদি এই বইগুলা পড়েন, ইউ গেট very nice insight about the এই যে আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, বা এই যে ওভারঅল আপনার এই যে একটা অর্গানাইজেশন গুলা
how they build themselves, বড় কিভাবে হয়, হ্যাঁ, how the mighty fall is very interesting, যে মানে উল্টাটা আর কি, যে বড় কোম্পানি how they fail, what happened to them, what did they do wrong আর কি, হ্যাঁ. So it's good to know at least one of you know them. আপনারা বাদ বাকি যারা আছেন, আপনারা যদি সময় পান সুযোগ পান, বই পাওয়া যায়, এগুলা নীল খাতে পাওয়া যায়, বইগুলা বই খুব বেশি দাম না, বাট আপনারা যদি পড়েন I think you'll find them very interesting. So again coming back to this point, so ওইখানে তারও একটা একটা হয়তোবা in a subtle way, ডিরেক্টলি না হলেও in a subtle way উনি প্রুভ করছে যে actually not all the successful business had, very structured এবং well designed, well laid out strategies. So that's number one criticism of strategic planning. Second one, which is strategic planning often occurs in an annual cycle. So এখানে যেটা বলছে যে strategic planning যেহেতু it's a long process and there are so many things that are involved এবং so many steps, so many information, এইগুলা খুব frequently করা যায় না, and usually organization এটা একটা annual activity হিসেবে এই কাজগুলা করা হয়. সো অনেক সময় এই যে হঠাৎ করে কিছু যখন আসে তখন ওগুলাকে অ্যাড্রেস করাটা ডিফিকাল্ট হয়, অনেক সময় স্ট্র্যাটেজি তখন ওগুলাকে ইগনোর করে ফেলে, which might be very important. আচ্ছা, ফর্মাল প্ল্যানিং ডিসকারেজেস স্ট্র্যাটেজিক থিঙ্কিং। যখন ফর্মাল একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসে যাওয়া হয় তখন অনেক সময় লোকজন ওই প্রসেসের মধ্যে বন্দী হয়ে যায়, rather than opening their mind, they become slaves of the process. So যে কারণে অনেক সময় ওই স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা মিসিং হয়ে যায়, মানে সবাই প্রসেস ফলো করতেই ব্যস্ত, rather than looking at other things or thinking, আমরা বলি না out of the box, ওই চিন্তা না করে they become too much process oriented. So that's also a limitation. The assumption of objectivity in evaluation ignores political battles between different managers and departments. So এখানে বলা হচ্ছে আমরা লাস্ট আগেরটাতে বলছিলাম না গোল কনগ্রুয়েন্স, সবার সেম গোল সেম অবজেক্টিভ, বাট ইন রিয়ালিটি ডিফারেন্ট ফাংশন ডিফারেন্ট ডিপার্টমেন্টে এবং ডিফারেন্ট লেভেলে আপনার বিভিন্ন ধরনের রাইভালরি কাজ করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের টেনশন কাজ করে, বিভিন্ন পলিটিক্যাল ব্যাটল মানে কি বলেন তো দেখি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পলিটিক্যাল ব্যাটল? পলিটিক্স মানে কি? এনিওয়ান শুনতেছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি জি স্যার। স্যার। আওয়াজ দিয়ে না, বুঝি না আপনারা শুনছেন কিনা। So can anyone tell me what does it mean by political battles? একটা অর্গানাইজেশনের মধ্যে তো আর আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো থাকে না নাকি? স্যার দুই রাজনৈতিক দলের কারণে স্যার এই পুরা কান্ট্রি এনভায়রনমেন্ট স্যার হট সিচুয়েশন হয়ে গেলে তো এটা প্রভাব পড়েই, ব্যবসা ক্ষেত্রে সব ক্ষেত্রেই। না, ওইটা এখানে বোঝানো হচ্ছে। That's not the political battle that is referred here. আর কেউ বলতে পারবেন what বলতে does it mean? বোঝায় যে চিন্তাধারা, এক একজনের চিন্তাধারা এক এক রকম। যখন একটি চিন্তাধারার কয়েকজন হয় তখন সেটা একটা পলিটিক্স, যখন অন্য চিন্তাধারার কয়েকজন হয় তখন সেটা অন্য রকমের পলিটিক্স। যখন এই ধরনের চিন্তাধারার ভিতরে কনফ্লিক্ট লেগে যায় একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোথাও ভিতরে, সেটাকে পলিটিক্যাল কনফ্লিক্ট বলে, আমি যতটুকু ধারণা করতে চাইছি। আচ্ছা, ভেরি গুড, বাট এখানে একটা ছোট্ট একটু আপনার ডেফিনিশন গত একটু প্রবলেম আছে। অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন দ্যাটস এ ফিলসফিক্যাল মানে ডিফারেন্সেস অফ অপিনিয়ন যেটাকে আমরা সেটা এটা আপনি এক্সপ্লেন করছেন। পলিটিক্যাল ব্যাটল বলতে এখানে বোঝানো হচ্ছে পলিটিক্স মানে হচ্ছে পাওয়ার, হ্যাঁ, পাওয়ার নিয়ে। সো পলিটিক্যাল
ব্যাটেল হচ্ছে দ্য ব্যাটেল অফ পাওয়ার। সো ধরেন আপনার আমি যদি মানে নট রিলেটেড টু স্ট্র্যাটেজি বাট পাওয়ার, পাওয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস ওভারঅল একটা অর্গানাইজেশনের। আপনারা তো জানেন যে অর্গানাইজেশনের কালচার, হ্যাঁ, কালচার, অর্গানাইজেশনের ভ্যালুজ, হ্যাঁ, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আপনারা ইয়েটা পড়ছেন না, আহ, আমি ভুলে প্রবাবলি মিন্সবার্গের আইসবার্গ পড়ছেন আপনারা, মনে আছে? স্যার পড়ছিলাম বাট সেরকম Yes, sir. ওকে, ওকে, কেউ বলতে পারবেন মানে মনে আছে কি ছিল? হোয়াট ওয়াজ দ্যাট? হোয়াট ওয়াজ দ্য মিন্সবার্গ? মিন্সবার্গ তো একজন ভদ্রলোকের নাম, তাই না? সো তার একটা 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 থিওরি আছে রিগার্ডিং ম্যানেজমেন্টের জন্য একটা অর্গানাইজেশনের আইসবার্গ, মনে আছে কারো? স্যার মেইনলি উনি ওই যে পাঁচটা, মেইনলি 5 পার্টে আর কি ডিভাইড করেছিল। ওই স্ট্র্যাটেজিক এপেক্স, অ্যাজ ফার আই রিমেম্বার, স্যার ভুল হতে পারে, পার্ডন মি। ওই জি। স্ট্র্যাটেজিক এপেক্স, মিডল লাইন, তারপর অপারেটিং কোর, ও, না না, টেকনো ওটা স্ট্রাকচার হচ্ছে, এন্ড সাপোর্ট স্টাফ। না না না, ওটা হচ্ছে বিল্ডিং ব্লকস গুলা, হ্যাঁ, ওটা ওটা অন্য জিনিস। আচ্ছা আমি বলি, আমার মিন্সবার্গেরটা একটা সেকেন্ড, আমি একটু লেট মি গুগল ইট আউট যে মিন্সবার্গের আইসবার্গটা ঠিক আছে কিনা। আ- আ- আমি এক্সপ্লেন করি হোয়াট হি মেন্ট বাই এন আইসবার্গ। তো সবাই চিনেন, তাই না? জি স্যার, বরফের একটা পাহাড়, ভাসমান পাহাড়। হ্যাঁ, এক্স্যাক্টলি, হিমবাহ যেটাকে বলা হয়, তাই না? সো আইসবার্গের যেটার কারণে টাইটানিক ডুবে গেছিল, তাই না? টাইটানিক দেখছেন তো সবাই, কাহিনী তো জানেন সবাই। সো জাহাজ, দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ উইচ ওয়াজ আনসিঙ্কেবল, হ্যাঁ, একটা পানির, শক্ত পানির সাথে ধাক্কা খেয়ে এটা ডুবে গেছে। মোরাল অফ দিস, মানে ইন এ নাটশেল আর কি। নাও, সো আইসবার্গে যেটা হয় যে আমরা সি লেভেলের উপরে একটা সামান্য কিছু দেখতে পাই, বাট দিস আইসবার্গ সমুদ্রের নিচে বিশাল, অনেক বড়, যেটা আমরা দেখতে পারি না। সো এই একটা অর্গানাইজেশনকে মিন্সবার্গ আইসবার্গের সাথে কম্পেয়ার করছে। সে বলতেছে যে একটা অর্গানাইজেশনের একই অবস্থা, কিছু আছে যেটা আমরা দেখতে পারি ভিজুয়াল, আর কিছু আছে আনসিন যেটা আমরা দেখতে পারি না। এবং যেটা আমরা দেখতে পারি না, দ্যাট ইজ ইকুয়ালি ইফ নট মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট উই ক্যান সি। অ্যান্ড যেটা আমরা দেখতে পারি না ওইটার মধ্যে উনি আইডেন্টিফাই করছে যেমন কালচার, হাউ পিপল কমিউনিকেট, হাউ পিপল বিহেভ, এই যে পলিটিক্স, এই পলিটিক্সটা ওইখানে অ্যাড্রেস করে। সো পলিটিক্স হচ্ছে ইটস এ পাওয়ার, পাওয়ার কে কিভাবে পাওয়ারকে এক্সারসাইজ করতেছে। পাওয়ার তো বুঝেন সবাই, হোয়াট ইজ পাওয়ার? জি স্যার। হোয়াট ইজ পাওয়ার? আপনি আমাকে ফিজিক্সের পাওয়ার বললেন না, ওটা আবার সূত্র বলে দিলেন, দ্যাটস স্যার, নট দ্য পাওয়ার। হ্যাঁ, থিংস ডান বলেন। বাই আদার্স স্যার। থিংস ডান বাই আদার্স, দ্যাটস নট পাওয়ার, তাই না? তা অন্য কাজ, আমার পাওয়ার, আমার পাওয়ার কি করে? আরেকজন কাজ করলে আমার পাওয়ার কি? স্যার কন্ট্রোলিং। হ্যাঁ, পাওয়ার ability হচ্ছে, to ভেরি গুড, change. The power is the এক্স্যাক্টলি। সো ability. There is ability. হ্যাঁ, পাওয়ার তো হচ্ছে হ্যাঁ, অ্যাবিলিটি টু ability ডু to সামথিং। influence someone or something, influence others. ভেরি গুড। কন্ট্রোলিং সো ক্যাপাসিটি। এক্স্যাক্টলি, সো দোজ আর দ্য, সো পাওয়ার হচ্ছে যে মানে টু হ্যাভ পাওয়ার মানে ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স, you have influence over a decision or change or something. এটা হচ্ছে গিয়ে power. So power is কি বলবো যে it's a very important, বিশ্ব ম্যানেজমেন্টের জন্য পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি দেখবেন যে আপনার অথরিটি কি? অথরিটি হচ্ছে গিয়ে একটা ফর্মাল কাউকে পাওয়ার দেওয়া, দ্যাটস অথরিটি। সো একজন একটা কোম্পানির সিএফও
বাই ভার্চু অফ হিজ পজিশন তাকে কিছু পাওয়ার অ্যাসাইন করা হয়, তাই না? তো একটা ব্যক্তি যখন সিএফও হয় তার অটোমেটিকলি কিছু পাওয়ার অ্যাটেইন করে, দ্যাটস দি অথরিটি। তার মানে ওইটা হচ্ছে তার অথরিটি, মানে লিগালি সে এই কাজগুলা বা এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে। নাও এই পাওয়ার এন্ড অথরিটি দুটার মধ্যে আবার প্রপার যদি ব্যালেন্স না থাকে তখন ম্যানেজমেন্ট কাজ করতে পারে। সো আমরা আমাদের দেশে বিশেষ করে গভর্নমেন্ট অফিসে যদি দেখি, পাওয়ার এন্ড অথরিটি দের ইজ এ হিউজ মিসম্যাচ। যার পাওয়ার আছে তার অথরিটি নেই, যার অথরিটি আছে তার পাওয়ার নেই। সো আপনি যেসব জায়গায় এই যে গভর্নমেন্ট ব্যাংক ট্যাঙ্কে গেলে দেখবেন সিবিএ নেতা ইজ মোর পাওয়ারফুল দেন ডিজিএম আর এজিএম, ওই পজিশন। যার অথরিটি আছে তার পাওয়ার নেই। সো ইটস এ হিউজ মিসম্যাচ। বুঝতে পারছেন সবাই? জি স্যার। সো এগেইন এটা যে শুধু গভর্নমেন্ট অফিসের মধ্যেই সীমাবদ্ধ তা না, ইভেন আমাদের প্রাইভেট সেক্টরেও উই সি লট অফ দিস থিংস হ্যাপেন। হ্যাঁ, এবং আমার সাইড নোট, আমার ভেরি ক্লোজ, আমার ফ্রেন্ড ইউনিভার্সিটি পড়াশোনা, সো it is a very senior the financial institution senior position. সে গল্প করছিল একদিন যে আহ, এখন না, আরো 5-10 বছর আগে যখন মেবি হি ওয়াজ ভাইস প্রেসিডেন্ট অর সামথিং, বলতো যে আমাদের টি বয় যে থাকে, যে টি টি চাটা এনে দে, ওকে কেউ বেশি ঘাটাঘাটি করে না। ওয়াই, হোয়াট হ্যাপেন? কেউ হচ্ছে চেয়ারম্যান সাহেবের শ্বশুরের বাড়ির লোক, তো তারে বেশি ঘাটাঘাটি করলে সে সোজাসুজি ম্যাডামকে ফোন দেয়, ম্যাডাম ফোন দেয় চেয়ারম্যানকে, চেয়ারম্যান ফোন দেয় এমডি কে, দিয়ে অবস্থা খারাপ। সো বুঝতেছেন তো পাওয়ারটা কোথায় গেছে? পাওয়ার এন্ড অথরিটির মিসম্যাচ হলো অর্গানাইজেশন ফাংশনিং বিকামস ভেরি ডিফিকাল্ট। এনিওয়ে, আমাদের মূল ডিসকাশন থেকে অ্যাকচুয়ালি অনেক সরে গেছে। সো পলিটিক্স বলতে অ্যাকচুয়ালি ইটস অ্যাবাউট পাওয়ার, পাওয়ার এক্সারসাইজ করা, পাওয়ার কিভাবে ইয়ে করা। সো যদি আমরা যখন একটা অর্গানাইজেশনের মধ্যে পলিটিক্যাল ইস্যু কথা বলি, ইটস নট অ্যাবাউট রাষ্ট্রীয় পলিটিক্স, ইটস অ্যাবাউট অর্গানাইজেশনাল পলিটিক্স। মানে কে কার চেয়ে বেশি ক্ষমতা খাটাবে, পাওয়ার খাটাবে। অমুক ডিপার্টমেন্টের পাওয়ার বেশি, মানে অমুক ডিপার্টমেন্ট ক্যান ইনফ্লুয়েন্স দ্য ডিসিশনস অফ আদার্স। বুঝতে পারছেন? আমার সবাই চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ওকে। সো 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 একটা অর্গানাইজেশন আমরা যতই বলি গোল কনগ্রুয়েন্স এর বিষয়ে কথা বলি না কেন, এই পলিটিক্স অলওয়েজ থাকবে। সো এখানে দেখা যাবে একটা গ্রুপ উইল ট্রাই টু এক্সারসাইজ পাওয়ার ওভার আদার গ্রুপস, এবং এগুলা কন্টিনিউয়াস থাকবে। ইটস নট, মানে কোনো অর্গানাইজেশন পাওয়া যাবে না যেখানে এরকম কোনো পলিটিক্স কাজ করে। এখানে ডিপার্টমেন্ট হতে পারে, এখানে এলাকা হতে পারে, যে অমুক এলাকার একটা গ্রুপ হয়ে গেল, তারা পাওয়ার এক্সারসাইজ করতে পারে। প্রফেশন হতে পারে, হ্যাঁ, অ্যাকাউন্টেন্টদের মধ্যেও তো অনেক পলিটিক্যাল ব্যাটল হয়। তো কি সিএ না সিএমএ, এটা নিয়ে মারা হয় পলিটিক্স, পাওয়ার। সো অল অফ দিস, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে পাচ্ছে। বাট এই অবজেক্টিভিটি বা গোল কনগ্রুয়েন্সটা, এই যে ভিতরের যে বিভিন্ন ধরনের এই যে টাগ অফ ওয়ার গুলো হয়, এগুলাকে ইগনোর করে। বাট দিজ আর ভেরি মাচ দেয়ার। ওই যে মিন্সবার্গের আইসবার্গ যদি আমি বলি, যে আইসবার্গের নিচের পার্টটা আমরা দেখতে পাই না, বাট দিজ আর দেয়ার অ্যান্ড দিজ আর ভেরি অ্যাক্টিভ অ্যান্ড দিজ প্লে এ ভাইটাল রোল on the overall company organizational culture, the way things work, everything.
Acha, managers face limits the extent to which they cannot control the behavior of the organization. Plans may be ignored by subordinate. So management কি হয় যেহেতু এই স্ট্র্যাটেজি গুলা উপর থেকে বিশেষ করে বোর্ড থেকে আস্তে আস্তে নিচে আসে, তো ম্যানেজমেন্ট বা ম্যানেজাররা দে ফেস সার্টেন লিমিটেশন, আর তারা তাদের নিজস্ব মতে বা নিজের মতো করে অ্যাডিশনাল বা এক্সট্রা কিছু করতে পারে না। দে আর লিমিটেড বাই দ্য স্ট্র্যাটেজি, এর মধ্যেই কাজ করতে হয়। The hierarchy of objective strategy and program does not reflect the reality of most organizations who prefer easier to apply program. অনেক সময় আমরা স্ট্র্যাটেজিটাকে অনেক বেশি ফর্মাল করে ফেলি। এই ফর্মাল করতে গিয়ে প্রবলেম কি হয়, এটা অর্গানাইজেশনের বাস্তবতার সাথে তখন মিল না থাকে। মানে উই হ্যাভ এ ভেরি নাইস স্ট্র্যাটেজি, একদম খুব সুন্দর ঝকঝকে তকতকে, যে দেখবে যে স্ট্র্যাটেজিটা গো থ্রু করবে আর এই ফাটাফাটি, বাট ইন রিয়ালিটি হয়তো বা অর্গানাইজেশন এই স্ট্র্যাটেজির ধারে কাছে নেই, তারা একদিকে স্ট্র্যাটেজি আছে। So that's another criticism. আচ্ছা, আমাদের এখানে মিস্টার ইয়েনান, আমি কি বানান ঠিক করলাম? ইয়েনান। So Mr. Yenan has a question. It would be kind enough if you would address how corporations handle strategic planning problems, those arises due to stakeholders conflict. A very nice question. Stakeholders conflict always থাকে। So আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। স্টেকহোল্ডারদের মধ্যে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হচ্ছে গিয়ে মালিক, মানে শেয়ার হোল্ডার, তাই না? Those who have invested their money into the organization. এরা হচ্ছে সবচেয়ে প্রাইম। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে গিয়ে এমপ্লয়ি, কারণ তাদের রুটি রোজগার চলতেছে এই অর্গানাইজেশন। সো আমরা যদি আমরা অন্য সব বাদ দিলাম, এই দুইটা স্টেক হোল্ডারকে যদি আমরা দেখি, সেখানে উইল ফাইন্ড লট অফ conflicting interests between these two parties. ম্যানেজমেন্ট আর কিছু না হলে আমরা একটা জিনিস করতে পারি যে যারা এমপ্লয়ি তারা চাবে তার বেতন বেশি হোক, তার বেনিফিট বেশি হোক, তার সুবিধা বেশি হোক। ওয়াই? সো দ্যাট সে আরামে কাজ করতে পারে, আরামে লাইফ লিড করতে পারে। নাও এটা করা মানেই হচ্ছে স্পেন্ডিং, খরচ, তাই না? সো বেনিফিট বাড়া মানেই তো খরচ, বেতন বাড়া মানেই খরচ, এভরিথিং যাই করা হবে খরচ বাড়ছে। সো এই খরচ বাড়া মানে কি? আলটিমেটলি শেয়ার হোল্ডারদের প্রফিট কম হবে। সো দ্যাটস এ ভেরি ক্লিয়ার একটা কনফ্লিক্ট, এবং দ্যাটস এ ইউনিভার্সাল, এটা সবসময় এই কনফ্লিক্টটা থাকে যে শেয়ার হোল্ডাররা তারা চাবে যত কম পয়সায় কম খরচে রিসোর্স ম্যানেজ করতে পারে, আর ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা থাকে তারা তত মানে বেশি বেশি বেতন বেনিফিট নিতে পারে। সো হাউ ডু ইউ হ্যান্ডেল ইট? নাও এটার কোনো স্ট্রেট ওয়ে কোনো ফর্মুলা নাই যে হাউ ইউ হ্যান্ডেল দ্য কনফ্লিক্ট। কোনো ক্ষেত্রে কনফ্লিক্ট হ্যান্ডেলের উপায় হচ্ছে কমপ্লায়েন্স। সো আমি আরেকটা কনফ্লিক্টের কথা বলি। ধরেন আমি একটা কোম্পানি যে ট্যাক্স প্রপারলি কমপ্লাইড উইথ ট্যাক্স, ভ্যাট, এগুলো সবকিছু করবে, আলটিমেটলি তার কিন্তু যারা করবে না অ্যাপারেন্টলি তাদের প্রফিটটা কিন্তু কম হবে, যে করবে না তার সাথে। সো আমরা যদি শেয়ার হোল্ডার বা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এখানে একটা কনফ্লিক্ট কাজ করতে পারে। শেয়ার হোল্ডার চায় ভাই যত বেশি প্রফিট, বাট আমি ট্যাক্স, ভ্যাট, আমি যদি এগুলাতে যত বেশি ঢুকবো, যত কমপ্লাই করবো আলটিমেটলি, এবং শুধু ট্যাক্স ভ্যাট না, এখানে সোশ্যাল কমপ্লায়েন্সের ইস্যু থাকে, আর অনেক কমপ্লায়েন্স থাকে, এবং প্রতিটা জায়গায় হচ্ছে খরচের ইস্যু থাকে, যেগুলো লং টার্মে দে পে অফ, বাট হয়তো বা এই মুহূর্তে it appears as a cost or an expense, additional expense to happen. So then আমাকে as a company we have to decide যে আমার কোনটা করা উচিত।
যে এই মুহূর্তে সো compliance issue আসলে of course compliance always is should be adhered to at the forefront. হ্যাঁ and then বাকি যে কনফ্লিক্ট গুলো আসে সেগুলো লাইক আই সেড যে there is no straight way formula যে এই কনফ্লিক্টটা আমরা এইভাবেই লোক করতে পারি বাট কনফ্লিক্ট রেজলিউশনের জন্য বা কনফ্লিক্ট গুলোকে অ্যাড্রেস করার জন্য অলওয়েজ ওই কোম্পানি পার্সপেক্টিভ থেকে যেটা ভালো হয় সেটা করা হয় কোম্পানি বলতে অ্যাজ এ হোল নট thinking about only at the stakeholders or not sorry not thinking only about the shareholders or not thinking only about the management so আপনারা আপনারা ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এ রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং নামে একটা 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 সাবজেক্ট পড়ছেন কিনা আমি জানি আপনার রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং পড়ছেন মনে নাই এরকম না ওকে সো রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং বেসিক্যালি এই জিনিসগুলো অ্যাড্রেস করে যে এইগুলো বলতে আমি বলছি যে ম্যানেজমেন্ট অ্যান্ড শেয়ার হোল্ডার তাদের মধ্যে যে কনফ্লিক্ট আসে সো এটাকে কিভাবে ম্যানেজ করা যায় ওইখানে কিছু থিওরি আছে কিছু ফর্মুলা আছে কিছু কি বলা যায় কিছু কিছু টুলস আছে যার মাধ্যমে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয় বাট লাইক আই সেড এটার কোনো ডিরেক্ট স্ট্রেট কোনো ফর্মুলা নাই যে এটার ক্ষেত্রে আমরা এইভাবে করলে এটা হয়ে যাবে ইভেন ওই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এও কোনো স্ট্রেট ওয়ে ফর্মুলা দেওয়া নাই এটা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের কি বলা যায় আপনার মেথড অ্যাপ্লাই করার কথা ওখানে আসছে আর কি সো হোয়াট এভার ইজ সুটেড বেস্ট ফর দ্য অর্গানাইজেশন ওইভাবে ওইটাকে অ্যাকসেপ্ট করা হয় ওকে সো আমি আই সরি আপনার বানানটা স্পেলিং কি হবে EYENAN ইনান নাকি ইনান কি আছেন আইনান আইনান ওকে Maybe. ওকে আইনান সো আইনান আমি কি আপনার আপনার কোয়েরিটা অ্যাড্রেস করতে পারলাম কিনা ওকে ভেরি গুড ঠিক আছে সো ওকে লেটস মুভ অন আচ্ছা সো এগেইন আমি আপনাদেরকে আবার একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একটু ব্রেইনস্টর্ম করেন করে আগেরটা যেরকম বলছিলাম যে বেনিফিটস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং criticisms of strategic planning আপনারা যদি if you can think it over next in coming weekend so next class if you can bring in খুব বেশি কিছু না just bullet pointed একটা দুইটা পয়েন্ট যদি নিয়ে আসেন maybe we can spend another 5-10 minutes over this and we can share আমরা কে কি বের করলাম ঠিক আছে ওকে স্যার Sir, only the benefits. Okay, sir. benefits and criticism both Okay, thank you. আচ্ছা ওহমের স্ট্র্যাটেজিক প্রসেস strategic thinking process. So basically, Ome is উনিও একজন strategist আর কি জাপানি স্ট্র্যাটেজি গুলো উনি বলছে যে তিনটা জিনিসকে ফোকাস করতে হবে একটা হচ্ছে কাস্টমার কম্পিটিটিভ কর্পোরেশন কাস্টমার তো কাস্টমার উই নো হোয়াট কাস্টমার ইজ মার্কেটে যারাই আমার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা নিতে পারে মাই কাস্টমার এক্সিস্টিং অ্যান্ড পোটেনশিয়াল বোথ আর আওয়ার কাস্টমার্স competitor we know what competitors are কর্পোরেশন বলতে এখানে বোঝানো হচ্ছে যে একটা অর্গানাইজেশন ইটসেলফ তার স্ট্রাকচারটা কি তার ডিসিশন মেকিং প্রসেসটা কি তার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কি হ্যাঁ তার অ্যাপেটাইট কি
এখানে রিস্কের বিষয় আছে, রিস্ক ব্যাপারটা। সো অল অফ দিস কনসিডার করে হচ্ছে কর্পোরেশন। সো এই তিনটা পার্টিকে সামনে রেখে এই স্ট্র্যাটেজিটাকে ফর্মুলেট করা হইলে then it can lead to a sustainable competitive advantage of an organization. So the balance within the strategic triangle can lead to a sustainable competitive advantage. এবং এই ট্রায়াঙ্গেল গুলা কি? কাস্টমার, কম্পিটিটর এন্ড কর্পোরেশন। আচ্ছা, এটা একটা বলতে পারি একটা ডায়াগ্রাম আর কি, যেটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত। So, শুরুতে যদি দেখেন ইন্টেন্ডেড স্ট্র্যাটেজিস, হ্যাঁ, ইন্টেন্ডেড স্ট্র্যাটেজিস হচ্ছে অনেকটা মানে এটা হচ্ছে যে আমরা রেশনাল যে স্ট্র্যাটেজি দেখছিলাম, যে আমরা ফর্মাল ওয়েতে গিয়ে আমরা যে স্ট্র্যাটেজি গুলা পাচ্ছি, বা আমরা আমরা যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুলো আমরা নিচ্ছি। একটা অংশ দেখেন নিচে যেটা সো উই স্টার্ট ফ্রম হিয়ার, আমরা স্ট্র্যাটেজি করলাম। কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেটা হয় না, মানে আমি প্ল্যান করছি বাট এগুলো ইমপ্লিমেন্ট হয় না, সেগুলো হচ্ছে আনরিয়েলাইজ, এগুলো বাদ হয়ে যাচ্ছে। দেন এই যেটা বাদ হয়ে গেল, সেই মানে ইন্টেন্ডেড স্ট্র্যাটেজিস থেকে যদি আনরিয়েলাইজ স্ট্র্যাটেজি বাদ দিই, তাহলে আসতেছে যে আমার যেগুলো আমি ডেলিভারেট স্ট্র্যাটেজি, মানে যেগুলো আমি অ্যাকশনে প্ল্যান, যে প্ল্যানগুলো আমার উইল বি পুট ইনটু অ্যাকশন। দেন আসতেছে এই যে ইমার্জেন্ট স্ট্র্যাটেজি। ইমার্জেন্ট স্ট্র্যাটেজিজ আমরা কি বলছিলাম? ইমার্জেন্ট স্ট্র্যাটেজি বলছিলাম যেটা ফর্মাল প্রসেসে আসে না, হঠাৎ করে ওকে আমার এখন এইরকম এই জিনিস আসতেছে, এই সার্কামস্টেন্সে আমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটা। সো দেন এই ডেলিবারেট স্ট্র্যাটেজির সাথে ইমার্জেন্ট স্ট্র্যাটেজিজ এর একটা কনভার্জ এখানে মিলিত হয়, হওয়ার পর ফাইনালি যে স্ট্র্যাটেজি গুলা ইভেন্চুয়ালি আমরা উই পুট ইনটু অ্যাকশন, এটা হচ্ছে গিয়ে রিয়েলাইজ স্ট্র্যাটেজি। এখানে কারো বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? বুঝছেন সবাই? স্যার আরেকবার বললে ভালো হয়। ওকে, সো ধরেন আমরা স্ট্র্যাটেজি যখন ফর্মুলেট করলাম, ধরেন আমরা 5টা বা 6টা আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান আইডেন্টিফাই করলাম। ধরেন আমি বললাম ABCDEF 6টা, আমরা এফ এই 6টা নিয়ে আমরা আগাইলাম। নাও যখন আমার প্ল্যানিংটা অ্যাকশনে যাবে বা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমি দেখলাম যে না, অ্যাকচুয়ালি ABC করা সম্ভব, ডি আর ই করা সম্ভব না, ফর হোয়াট এভার রিজন, অর হয়তো বা প্রায়োরিটি লেস হয়ে গেছে। সো দেন ABC চলতেছে, ডি আর ই নাই, আর এফ। সো ABC আর এফ তখন হয়ে গেল ডেলিবারেট স্ট্র্যাটেজি, আর এফ হয়ে গেল আনরিয়েলাইজ, কারণ ওগুলার ইমপ্লিমেন্টেশন হবে। বোঝা গেছে? এতটুকুন বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার, এতটুকু ওকে, বুঝছি। দেন আসতেছি ইমার্জেন্ট স্ট্র্যাটেজিস। ইমার্জেন্ট স্ট্র্যাটেজিস আমরা কি বলছিলাম? ধরেন হঠাৎ করে করোনা চলে আসে, আমার ABC তো আছে, এরপরে দেখা গেল করোনার কারণে আমার XYZ নামে 3টা স্ট্র্যাটেজি ঢুকে পড়ছে, আমার সেফটি চলে আসছে, আমার ওই যে মাস্ক পরে সারা শরীরে বিভিন্ন স্যুট পরে, মানে মোট কথা সেফটি, সিকিউরিটি, হেলথ, সেফটি, এই জিনিসগুলো প্রায়োরিটি চলে আসছে। সো দেন ওই স্ট্র্যাটেজি গুলাও আমার ডেলিবারেট স্ট্র্যাটেজির সাথে এক হয়ে, যেগুলো আগে ছিলই না, এখন নতুন করে 2টা XYZ যোগ হলো। তাহলে আগে ছিল A B C আর F, আর এখন XYZ, এই সবগুলা মিলে আমি ইমপ্লিমেন্ট করছি। এটাই হচ্ছে আমার রিয়েলাইজড স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে ক্লিয়ার পারছি। সবাই? স্যার এই তিনটাকে যদি একটু আলাদা করে বলতেন, এই কোন ইন্টেন্ডেড, 3টা? ডেলিভারেট আর ইমার্জেন্ট, মানে এটা পার্থক্য তুলনামূলক। ইন্টেন্ডেড তো আমি যেটা বললাম যে আমরা ফর্মাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচে, ধরেন আমরা যে স্ট্র্যাটেজি নিলাম সেখানে আমরা 6টা বা 7টা অ্যাকশন পয়েন্ট
নিলাম যে এই জিনিসগুলো আমরা স্ট্র্যাটেজিতে উই উইল পুট ইনটু অ্যাকশন। ধরেন আমি 5টা নিলাম, এখন ওই 5টার সবগুলোই তো আর আমি ইমপ্লিমেন্ট না করতে পারি। যদি সবটাই করি তাহলে নো আনরিয়েলাইজড স্ট্র্যাটেজি, অল অফ দেম আর ডেলিভারেবল। আর যদি এই 5টার মধ্যে দেখা গেলো 2টা আমি ড্রপ করলাম, যে না এই 2টা এবার হবে না, এগুলা থেকে আগামীবার হয়তো বা আমরা করবো, বা হয়তো বা এটা আমি এই 2টা আমি করবোই না। সো দেন ওই আনরিয়েলাইজড পার্টে 2টা গেলো, যেই 3টা নিয়ে আমি আগাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমার ডেলিভারি। এতটুকু বুঝছেন? জি স্যার। না, ডেলিভারেটের সাথে যদি কোনো ইমার্জেন্ট স্ট্র্যাটেজি এসে যোগ হয়, যেটা আমি এক্সাম্পল দিলাম যে হ্যাঁ সোফার ঠিক ছিল, এখন হঠাৎ করে করোনা আসছে, করোনা আসার কারণে আমাকে হয়তো বা অ্যাডিশনাল 1টা 2টা স্ট্র্যাটেজি নিতে হচ্ছে, আর হয়তো আদৌ দিতে হতে পারে। সো দেন ওইটা আর ডেলিভারেট মিলে যেটা আমি ফাইনালি যেগুলা আমি যে স্ট্র্যাটেজিগুলো আমি এনফোর্স করতেছি, সেটাই হচ্ছে গিয়ে আমার রিয়েলাইজ স্ট্র্যাটেজি। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার হয়ে গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসতেছে হচ্ছে গিয়ে পজিশনিং ভার্সেস রিসোর্স বেসড ভিউ। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং যে প্রসেসটা, এটা 2টা ভিউ করা যায়, 2টা ভাবে আর কি, বা 2টা পার্সপেক্টিভ বলতে পারেন, ভিউ বলেন, যাই বলেন। একটা হচ্ছে পজিশনিং বেসড আর একটা হচ্ছে রিসোর্স বেসড। পজিশনিং বেসটা হচ্ছে গিয়ে আমি আমার এনভায়রনমেন্টকে ফার্স্টে ইভ্যালুয়েট করবো। আমরা যেই এনভায়রনমেন্টে অপারেট করি, আমি ওই এন্টায়ার এনভায়রনমেন্টকে স্ক্যান করব, এনভায়রনমেন্টকে অ্যাসেস করব, ইভ্যালুয়েট করব, করে আমি একটা রেজাল্ট পাবো। দেন আমি আমাকে নিজেকে ইভ্যালুয়েট করে দেখব এনভায়রনমেন্টের কোথায় আমি ফিট হই। দেন আমি ডিসাইড করব আমি অ্যাকচুয়ালি কি করতে চাই। ওই অনুযায়ী আমার যদি নিজের রিসোর্স বা যাই থাকে, সেখানে যদি কম থাকে আমি ভরবো, বেশি থাকলে এটা হয়তোবা আমি কম না, বাট অ্যাটলিস্ট আমি আমার এনভায়রনমেন্ট মানে কি বলে, আমি কিভাবে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা এনশিওর করতে পারি, সেটা আমরা ওইভাবে দেখবো। তো এটাকে বলা হয় পজিশনিং বেস। তার মানে আমি ফার্স্টে আমার এনভায়রনমেন্টকে সামনে রেখে আমার আমাকে ইভ্যালুয়েট করে দেন ওইভাবে আমি স্ট্র্যাটেজিটাকে ফর্মুলেট করি। আগে বলেন, এতটুকু বুঝছেন তো? বুঝছেন সবাই? জি স্যার। ওকে। রিসোর্স বেসড হচ্ছে আমি এনভায়রনমেন্ট ফার্স্টে দেখব, আমি দেখব আমার কি ক্যাপাসিটি আছে, আমার রিসোর্সে আমার কি কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, আমার রিসোর্স কতটুকু এফিশিয়েন্ট, আমার রিসোর্সে কি আছে সেটা আমি ডিসাইড করব, দেখব। তারপরে আমি দেখব যে ওকে এই রিসোর্স নিয়ে আমি যদি এনভায়রনমেন্টে যাই তাহলে আমি কি করতে পারবো। সো দ্যাট উইল বি দ্য স্ট্র্যাটেজি। ইন্টারনাল সোর্স বোঝাচ্ছে রিসোর্স বেসটা। এক্স্যাক্টলি ইন্টারনাল। সো 2টা অ্যাপ্রোচ ডিফারেন্ট না? একটা হচ্ছে আমি বাইরে কি দরকার, কি রিকোয়ারমেন্ট, সেই বেসিসে আমার নিজেকে সাজাবো। আরেকটা হচ্ছে আমার নিজের কি আছে সেটা দিয়ে আমি মার্কেটে কিভাবে ম্যাক্সিমাম আমি বেনিফিট পাবো সেটা আমি করবো। সো একটা হচ্ছে পজিশনিং বেস, একটা হচ্ছে রিসোর্স বেস। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। সো এই 2টা অ্যাপ্রোচের বা 2টা ভিউর আমার ডিফারেন্স গুলো কোথায় দেয়? পজিশনিং বেসডে প্রফিটেবিলিটিটা কিভাবে মেজার করছো? ইন্ডাস্ট্রি প্রফিটেবিলিটি, যেহেতু আমরা পজিশনিং বেসডে আমি বলছি কি আমি এনভায়রনমেন্টকে ফার্স্টে অ্যাসেস করবো, সেক্ষেত্রে আমার এনভায়রনমেন্ট মানে কি, আমি যে ইন্ডাস্ট্রিতে আছি, আমার যে ডিফারেন্ট আমরা দ্য 5 কম্পিটিটিভ ফোর্সেস, এটা আমরা পরে পড়বো,
কোয়ার্টার্স 5%। সো ইন্ডাস্ট্রির মধ্যে আমার যে প্রফিটেবিলিটি কি, সেখানে ওই তুলনায় আমার পজিশন কোথায় হবে সেটা ডিটারমাইন করবে প্রফিটেবিলিটি ইন পজিশনিং গোলস। আর রিসোর্স বেসড হচ্ছে উল্টাটা। রিসোর্স বেসড কি হচ্ছে, যে কর্পোরেট প্রফিটেবিলিটি ইজ বেসড অন সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাচিভড ফ্রম দ্য এক্সপ্লয়টেশন অফ ইউনিক রিসোর্স। আমার নিজের যে রিসোর্স আছে, সেই রিসোর্স গুলোর মধ্যে যে রিসোর্স গুলো ইউনিক, যাদেরকে দিয়ে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মার্কেটে পাবো, সেইগুলাকে আমি কত ভালোভাবে ইউজ করে অ্যাডভান্টেজ নিতে পারি, ওইটার বেসিসে আমার প্রফিটেবিলিটি অ্যাটেইন হবে। অ্যাপ্রোচ পজিশনিং বেসড হচ্ছে আউটসাইড ইন, আমি আউটসাইড কে দেখে আমার ঘর সাজাবো। আর রিসোর্স হচ্ছে ইনসাইড আউট, আমার ঘরে কি আছে সেটার বেসিসে আমি বাইরে কিভাবে মোকাবেলা করবো সেটা ঠিক করবো। ডাইভার্সিটি পজিশনিং বেসডে ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। আমরা এটাও দেখবো যে প্রোডাক্ট পোর্টফোলিও মিক্স কিভাবে সিলেক্ট করতে হয়, যেখানে উইল হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট এবং কোন প্রোডাক্টের পজিশনিংটা কোথায় সেটা আইডেন্টিফাই করা হয়। আর রিসোর্স বেসডে যেটা হয়, এটা সাধারণত একটা প্রোডাক্টের উপরে ফোকাস করা হয় যেখানে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, একটা বা দুইটা প্রোডাক্ট, অনলি যে প্রোডাক্টের উপরে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে সেগুলোতে ফোকাস করা হয়। আর পজিশনিং বেসডে অনেক ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়, যেটা সবগুলোতে হয়তো বা আমার সমান না, সবগুলোতে হয়তো বা এই মুহূর্তে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নাই, তারপরেও আমরা এই পজিশনিং বেসডে ওই প্রোডাক্ট গুলা নিয়ে আমরা কাজ করবো। এটা আমরা যখন বিসিজি ম্যাট্রিক্সটা দেখবো তখন মনে আর একটু ক্লিয়ার হবে। পজিশনিং বেসের কি ফোকাস হচ্ছে ইন্ডাস্ট্রি, আর রিসোর্স বেসড ভিউজের মেইন ফোকাস হচ্ছে কোর কম্পিটেন্সি। একটা অর্গানাইজেশন তার কোর কম্পিটেন্সিটা কি আছে, নট দি ইন্ডাস্ট্রি। ক্লিয়ার সবাই? এইখানে কারো কোনো Yes, প্রশ্ন sir. আছে? Clear. আচ্ছা, পজিশনিং বেসড স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আমরা এই বইয়ে যে পরবর্তী যে চ্যাপ্টার গুলো দেখবো, বেসিক্যালি এই চ্যাপ্টার গুলা বা দ্য স্ট্রাকচার অফ দিস বুক, যেটা বা অন্যান্য সব জায়গায় এই পজিশনিং বেসড স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসটাই নর্মালি পড়ানো হয়, নট দি রিসোর্স বেসড। তো পজিশনিং বেসড স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসে বেসিক্যালি দেয়ার আর চারটা বড় পার্ট আছে। নাম্বার ওয়ান হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যানালিসিস, সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটেজিক চয়েস, strategy implementation, and then control and review. Strategic analysis এর মধ্যে, if you see, there are 5 components. Number one হচ্ছে external analysis. External analysis বলতে এখানে বোঝানো হচ্ছে environment. Internal analysis মানে নিজেদের analysis. Corporate appraisal হচ্ছে based on the external analysis and internal analysis, আমরা নিজেদেরকে একটা evaluation করি, appraise করি, যে আমরা কোথায় আছি, where we are. Based on that, we set our mission, goal, objective. So, corporate appraisal এ আমরা identify করলাম, this is where we are, goals, mission, objective, এটার মাধ্যমে আমরা সেট করি where we want to go or where we want to be. So, আমি কোথায় আছি আর কোথায় যেতে চাই, এই দুইটার মধ্যে নিশ্চয়ই একটা ডিফারেন্স থাকবে, তাই না? There will be a gap. ওইটাই হচ্ছে যে গ্যাপ। And then we identify a গ্যাপটা আমার fill up করার জন্য আমার হাতে কি কি চয়েস আছে, what are the choices, or how do we fill this gap? That's the choice. And then implementation হওয়ার পরে not necessarily যে এটাই ফাইনাল, এটার কন্টিনিউয়াস রিভিউ and monitoring থাকতে হবে, so that
এমনও হতে পারে যে আমার স্ট্র্যাটেজি ফর্মুলেশনে বা কোথাও গিয়ে ভুল করছি, তো আমাকে এটা ঠিক করে নিতে হবে। ইটস নট সামথিং কার্ভড ইন স্টোন, তাই না? যে আমি করছি শেষ, ভুল হলেও করছি, এটা করলে তো হবে না। সো একটা কন্টিনিউয়াস রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে এটা যেতে থাকে। সো দ্যাটস দি হোল পজিশনিং বেস স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। এবং আমরা পরবর্তীতে যেটা বললাম যে আমরা যে চ্যাপ্টার গুলো দেখবো, সেটা স্ট্রাকচার গুলো বিল্ড করা হয়েছে বেসড অন দিস ফ্লো। ওকে, ক্লিয়ার সবাই? জি স্যার। সো প্ল্যানিং হরাইজন, হ্যাঁ, এটা একটা কি বলা যায়, এটা একটা থিওরিটিক্যাল একটা জিনিস। শর্ট টার্ম বলতে 1 to 3 years, 3 to 10 years, 10+, এগুলা আসলে ডিপেন্ড করে। এগুলা একেবারে হার্ড এন্ড ফাস্ট আপনি ওইভাবে 1 to 5 শর্ট টার্ম বা মিডিয়াম, এগুলা এই প্ল্যানিং হরাইজন এটা ডিপেন্ড করবে এই যে এখানে 5টা ফ্যাক্টর আছে। নাম্বার 1 হচ্ছে ওনারশিপ নেচার। যেমন গভর্নমেন্টের যখন প্রজেক্ট হয় তখন 3 বছর তো কিছুই, 10 বছর পর্যন্ত হয়তো মিড টার্ম। ওয়াই? বিকজ দে গো বিয়ন্ড ইয়ার্স এন্ড। এই যে ব্রিটিশরা রেল লাইন বানাইতে গেছে কত বছর আগে, ওগুলো তো এখনো চলতেছে, তাই না? তো তাদের প্ল্যানিংটা এভাবে ছিল যে হ্যাঁ আমরা করবো যাতে এটা যুগ যুগ চলবে, 100-200 বছর চলবে। সো ওনারশিপ, নেচার অফ ওনারশিপ, প্রাইভেট সেক্টর হলে এক ধরনের, পাবলিক হলে আরেক ধরনের। পাবলিক বলতে আমি বলতেছি গভর্নমেন্ট। আর প্রাইভেট ওনারশিপদের মধ্যেও তো দেয়ার আর ডিফারেন্ট আপনার কি বলা যায় লিগাল স্ট্রাকচারস। এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি না পাবলিক লিমিটেড কোম্পানি নাকি জয়েন্ট ভেঞ্চার? সো অল অফ দিস ডিপেন্ড করে বা অল অফ দিস হ্যাভ এন ইনফ্লুয়েন্স অর ইমপ্যাক্ট অন আমার প্ল্যানিং হরাইজনটা কত বড় হইলে আই উইল কল ইট শর্ট টার্ম, কোনটা হলে মিড টার্ম, কোনটা লং টার্ম। ক্যাপিটাল স্ট্রাকচার। সো আমার যদি প্রাইভেট হয় তাহলে অফকোর্স ক্যাপিটাল স্ট্রাকচার উইল বি এক ধরনের। যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তার ক্যাপিটাল স্ট্রাকচার এক ধরনের হবে। যদি গভর্নমেন্টের কোনো এজেন্সি হয় তার ক্যাপিটাল স্ট্রাকচার ডিফারেন্ট হবে। সো ইট ডিপেন্ড। আচ্ছা, তার আগে ক্যাপিটাল স্ট্রাকচার, হোয়াট ইজ এ ক্যাপিটাল স্ট্রাকচার কেউ বলতে পারবেন? নিশ্চয়ই পারবেন, আমাকে কেউ বলবেন হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার? মানে স্যার ওই কোম্পানির ক্যাপিটালটা কিভাবে ফরমেশন করবে, শেয়ার হোল্ডারদের কাছ থেকে নিবে নাকি ডিবেঞ্চারের মাধ্যমে ক্যাপিটাল করবে নাকি লোন নিবে, এই কম্বিনেশন গুলো স্যার। Okay, very good. So what's the difference between a capital structure and a financial structure? বা ডিফারেন্স আছে কিনা? স্যার এটা বলতে পারতেছি না স্যার। ওকে, ভেরি গুড। আপনি যেটা বলছেন স্পট অন। ক্যাপিটাল স্ট্রাকচার মিনস যে এই যে আমার ফাইন্যান্সিংটা হবে এটা কি ইকুইটি হবে নাকি ডেট ফাইন্যান্সিং হবে? সো ডেট হলে দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ডেট ইনস্ট্রুমেন্ট, বন্ড আছে, ডিবেঞ্চার আছে, ইট ক্যান বি লং টার্ম লোন হতে পারে। ইকুইটিও তো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ, প্রেফারেন্সিয়াল হতে পারে, অর্ডিনারি পাওয়া যায়। সো এই যে মিক্সচারটা এটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। সো ক্যাপিটাল স্ট্রাকচারে হচ্ছে বেসিক্যালি একটা স্যার একটা স্যার দুটো জি তো ডিফারেন্ট আছে, ক্যাপিটাল স্ট্রাকচার আর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। স্যার জি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা বেসিক্যালি ক্যাপিটাল স্ট্রাকচারেরই একটা অংশ স্যার, স্পেশালি ওকে, এরকম একটা সোর্স অফ এক্সাম্পল দিবেন? ফাইন্যান্সিং স্যার। সোর্স অফ ফাইন্যান্সিং মিনস হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার বেসিক্যালি। আর হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার? স্যার এটা আসলে বেসিক্যালি রিপ্রেজেন্ট করে হচ্ছে টেম্পোরারি বা পার্মানেন্ট ভাবে কিভাবে ফাইন্যান্সের সোর্সিং করা হয় স্পেশালি। ভেরি গুড, ভেরি গুড। সো বেসিক্যালি আপনি উল্টাটা বলছেন, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের একটা সাবসেট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার।
তাই না? Yes, sir. ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের একটা সাবসেট হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। Capital সো structure. Yes, sir. capital structure deals with only long-term issues, long-term obligation. So long-term এর মধ্যে সবচেয়ে long-term কি? Equity. Equity. তারপরে হচ্ছে বন্ড, ডিবেঞ্চার, যেগুলো 5 years, 10 years, 8 years, 15 years, 20 years, প্রেফারেন্সিয়াল শেয়ার করতে পারে। আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যখন আসে তখন এই স্ট্রাকচারটা হচ্ছে ইটস অ্যাবাউট শর্ট টার্ম লং টার্ম মিক্সচার। যে আমার ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড যেটা, ইকুইটি এন্ড লাইবিলিটি সাইড যেটা, সেখানে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ শর্ট টার্ম অব্লিগেশন অ্যাজ অপোজ টু দ্য লং টার্ম। সো নেচার দুটা সেম, দুটোই অব্লিগেশন, বাট টেনিয়র মানে ম্যাচুরিটি কবে যেটা কম হচ্ছে সেটা তো শর্ট টার্মে চলে যাচ্ছে, যেটা বেশি তো ফাইন্যান্সিয়াল ওটা ক্যাপিটাল স্ট্রাকচারে চলে যাচ্ছে। এবং ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আমরা কি করি, এখানে আমরা যেটা আপনারা হয়তো এই টার্ম নিশ্চয়ই পড়ছেন, লেভারেজ পড়ছেন না আপনারা, ফাইন্যান্সিয়াল লেভারেজ। জি স্যার। জি স্যার। Sir. সো লেভারেজটা কি? লেভারেজটা হচ্ছে কি ক্যাপিটাল স্ট্রাকচার। একটা কোম্পানি হাইলি লেভারেজ, অথবা আমরা আরেকটা বলি গিয়ার, বলি না গিয়ারিং, জি, গিয়ারিং জি। রেশিও। Gearing ratio. সো হাইলি গিয়ার্ড মানে কি? ইকুইটি থেকে ডেপ্ট বেশি স্যার। ভেরি গুড। ইকুইটি থেকে আমার ডেট বেশি, সো হয়তো বা 80-20, 20% ইকুইটি, 8% বন্ড, ডিবেঞ্চার, হোয়াট এভার। সো তার মানে দিস কোম্পানি ইজ হাইলি গিয়ার, বা আমরা বলি লেভারেজ, হাইলি লেভারেজ। আর when it comes to financial structure, short term obligation ওই এলিমেন্টগুলো চলে আসে। এবং দুইটার দুই সরি, আপনার কথা ভেঙে আসছে, আমরা শুনি নাই। আপনারা কি বুঝতে পারছেন? নো স্যার, বোঝা যাচ্ছে না। No, sir. বুঝতে পারি নাই। আবার একটু বলবেন কাইন্ডলি। মেবি নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ, নেটওয়ার্ক। আচ্ছা, কানেক্টিং হতে এটার পারছে না। সাথে আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি সবাইকে, মানে নট ডিরেক্টলি বাট রিলেট। সলভেন্সি আর লিকুইডিটি, এই দুইটা কি এক জিনিস কিনা? জি না। সো কোনটা কি বলেন তো, ডিফারেন্সটা কি? সলভেন্সি হচ্ছে ওই কোম্পানির দায় পরিশোধ করার ক্ষমতা, আর লিকুইডিটি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালকে মেইনলি ফোকাস করে। ওকে, সো হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্কিং ক্যাপিটাল কে ফোকাস করা? তো মানে কি? মানে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কোম্পানি ডে টু ডে অপারেশন চালানোর জন্য যে লিকুইড ক্যাশটা দরকার। ওকে, ওকে, এনিওয়ান এলস? আচ্ছা, দৈনন্দিন চাহিদা পূরণের জন্য যে পরিমাণ ক্যাশটা প্রয়োজন হয় ওইটাতে লিকুইডিটি। আর সলভেন্সিটা হয়তো কোম্পানির আপনার দায় কভার করার ক্ষমতা, যেটা হইলো সলভেন্সি। ওকে, সো সেটা বেসিক্যালি লিকুইডিটি না থাকলেও অনেক সময় হয়, লিকুইডিটি থাকতে হবে ওটা না। কত দ্রুত স্যার অ্যাসেটকে ক্যাশে কনভার্ট করা যায়? তাহলে একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম এরকম বলে দেখবেন। ভেরি গুড। লাস্টে যে বললেন, দ্যাটস ওইটাই হচ্ছে the crux of this whole thing. Actually, liquidity and solvency দুইটাই হচ্ছে গিয়ে the Sir, ability to দুটো meet সিমিলারলি, obligation. নিয়ারলি সিমিলার, একটা শর্ট টার্ম আর লং টার্ম স্যার। Exactly. So both of them are the ability to meet obligation. Yes, Liquidity মানে আমার শর্ট টার্ম অব্লিগেশন মিট করার ক্ষমতা, সলভেন্সি মানে আমার লং টার্ম অব্লিগেশন মিট করার ক্ষমতা। সো যখন আমার এই শর্ট টার্ম লং টার্ম এই দুইটা অব্লিগেশন নিয়ে আমরা কাজ করি, দেন ইট বিকাম দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার।
আর যখন আমরা শুধু লং টার্ম সলভেন্সি নিয়ে কাজ করি তখন ইটস অনলি ক্যাপিটাল স্ট্রাকচার। এবং মাঝখানে একজন বলছেন রাইটলি সেড যে একটা কোম্পানি ক্যান বি ভেরি সলভেন্ট বাট ইট ক্যান বি ইনলিকুইড, মানে তার লিকুইডিটি সমস্যা থাকে। আবার আরেকটা কোম্পানি ক্যান বি হাইলি লিকুইড বাট সলভেন্সিতে সমস্যা, সলভেন্ট হইতে পারে। সো এগুলাকে প্রপারলি ব্যালেন্স আউট করা, এটাই হচ্ছে কি একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের ফাংশন। এনিওয়ে, মানে আমরা একটু বেশি ডেভিয়েট করে গেছিলাম। সো ক্যাপিটাল স্ট্রাকচার, দ্যাটস এখান থেকেই আমাদের এই লম্বা ডিসকাশনের স্টার্ট। I think you understand it by now. Nature of industry. So এক এক ইন্ডাস্ট্রির আপনার হরাইজন ডিফারেন্ট হলো। সো ধরেন যেমন আইটি রিলেটেড ইস্যু হলে খুবই ছোট, আপনার একটা ইয়ে আছে যে প্রতি 18 মাস পর পর এক একটা ইয়ে চেঞ্জ হয়, টেকনোলজির পরিবর্তন হয় 18 মান্থস পর পর। সো তার মানে অ্যাকচুয়ালি আমরা ওইভাবে যদি চিন্তা করি 18 মাস পর পর, মানে আমার টেকনোলজিতে ইনভেস্টমেন্ট যেটা হয়, আমরা যদি খুব টেক সেভি অর্গানাইজেশন হয় তাহলে আইটির খরচ 18 মান্থসের মধ্যে এগুলা ডেপ্রিসিয়েট করে ফেলা উচিত। কারণ ওই 18 মাস পরে ইট বিকামস অবসলিট, সো ইউ নিড টেকনোলজি। আপনার লার্জ ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ, রাস্তা, হ্যাঁ, বড় বড় আপনার এয়ারপোর্ট, এগুলোর নেচার প্ল্যানিং হরাইজন লম্বা, অনেক লম্বা। এগুলো আপনি 3 বছর 5 বছরে কিছুই দেখবেন না। এগুলোর জন্য আপনার দরকার 20 বছর, 30 বছর, 50 বছর। তখন আপনি গিয়ে দেখবেন যে হ্যাঁ ফিজিবল, আদারওয়াইজ ফিজিবল হবে না। নেচার অফ দ্য বিজনেস এনভায়রনমেন্ট, এগেইন বিজনেস এনভায়রনমেন্টের নেচারটা, যে এনভায়রনমেন্টে অপারেট করছে সেই এনভায়রনমেন্টের নেচার থেকে, that also has an influence. And finally, again, management and nature. Management, how do management perceive the planning horizon? So all of these have an effect on this AJ Amra planning horizon. Data Amra লিখছি 1 to 3, 3 to 10, 10 plus. এটা maybe এটা হতে পারে কোনো ক্ষেত্রে 1 to 10 হতে পারে, 10 to 50 হবে, 50 plus হতে পারে। So this এটা কোনো হার্ড এন্ড ফাস্ট এরকম কোনো রুল নাই, এটা ডিপেন্ড করবে এই যে 5টা ইনফ্লুয়েন্সার দেখলাম, ফ্যাক্টর দেখলাম, সেগুলো দ্বারা। ওকে, সবাই আছেন তো নাকি? জি স্যার, আছি আছি স্যার। আছি। So the best slide of today. Thank you. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। So Thank you, sir. next class, Thank you, sir. next class we'll go through the next chapter, but আমাদের ছোট ছোট কিছু যেগুলা আপনাদেরকে বললাম, আপনার বাসায় একটু নিজেরা একটু ব্রেইনস্টর্ম করে নিয়ে আসেন। আমরা নেক্সট ক্লাসের শুরুতে we'll spend say 5-10 minutes discussing those, then we'll go to the next chapter. All right? স্যার। স্যার Okay. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। Sure. স্যার স্লাইডটা কিভাবে পাবো স্যার? আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, আমি হালিম সাহেবকে দিয়ে দেবো না, উনি পাঠিয়ে দিবেন। স্যার স্যার ইন দ্য Thank you, মিন টাইম স্যার আমাদের স্যার চ্যাট বক্স দিতেন, তারপর স্যার আমরা এখন কারেন্টলি নিয়ে নিতে পারতাম। চ্যাট বক্সে দিলে যারা আছেন তারা পাবেন, যারা আসেন নাই তারা পাবেন না। সো বেটার আমি স্যার ওটা ওনাকে আমরা দিই, স্যার উনি মেলে পাবো সবাইকে স্যার, দিই। এখান থেকে আমরা নিয়ে নিলাম। মেইলে দিলে বেস্ট হয় স্যার। মেইলে আপনাদের মেইল অ্যাড্রেসটা একটু বলবেন। স্যার আমাদের যে ক্লাস লিংক দেওয়া হয় স্যার, ওইখানে রেফার করে শুধুমাত্র স্যার এটা অ্যাটাচ করে ও দিলেই আচ্ছা, সবাই পেয়ে ওকে যাবে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি তাহলে কালকে পাঠিয়ে দিব আপনাদের, ডোন্ট ওয়ারি। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার ওকে ঠিক আছে, আসসালামু আর আলাইকুম। কারো কোনো প্রশ্ন? স্যার Okay. আমাদের ক্লাস রিভিউ এভরিডে, মানে যে ক্লাসটা হয় মানে প্রত্যেকের উইকে বা যেটা, এটা স্যার আমাদের আফটার ক্লাস লাস্ট যে হাফ অ্যান আওয়ার থাকে স্যার, তখন যদি এটা স্যার প্রিভিয়াস ক্লাসের একটা রিভিউ করা হয় স্যার, তাহলে
স্যার, মনে হয় বেটার হয় স্যার। ইটস আপ টু ইউ, আপনারা যেভাবে করতে চান। ইট ক্যান বি বিফোর উই স্টার্ট, ইট ক্যান বি আফটার উই স্টার্ট। বিফোর হলে সুবিধা হয় কি, যেমন আমরা যখন একটা সাবজেক্ট ডিসকাশন করব, এটা একটা কন্টিনিউশন থাকে। যেমন আজকে যে ডিসকাশন করতে করতে শেষ হলে আমি ক্লোজ করে দিলাম। ওকে স্যার। ইউজুয়ালি আমি এর পরে যদি ডিসকাশনে যাই আগের দিনেরটা, তাহলে এটা অনেক সময় সবার জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে। জি স্যার, And আগে everybody's হলে tired. বেটার। And I understand all of you are শুরুতে tired, ভালো হবে so স্যার। am I. So তখন ওই আগের জিনিস মনে রাখা, ইয়ে করা, আর শুরুতে হয়ে গেলে চলে গেল, then we start with the new chapter. So that's my suggestion. এটা আপনারা ডিসাইড করেন, আমার কোনো প্রবলেম। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, নেক্সট উইক থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।